এই চান্দু, তুই কে রে? এখানে কি করছিস? চুরির প্ল্যান করে আসছিস নাকি? আপু একটু ভদ্রভাবে কথা বলুন। ওলে বাবা রে, এর থেকে নাকি এখন আমার কথাও শিখতে হবে। হাসালি রে চান্দু। আপু আমি হাসানোর কিছু বলিনি, আমার যেটা বলার সঠিক মনে হয়েছে। ধুর, তোর সাথে কথা বললে কোনো ফিলিংসই আসবে না। যেভাবে কথা বলছিস যেন আমার বাবা। দেখতে হ্যান্ডসাম, তাই এরকম অ্যাটিটিউড দেখাস, তাই না? আপু এখানে অ্যাটিটিউড দেখানোর কিছু নেই, আমি তো সুন্দরভাবেই কথা বলছি, কিন্তু আপনি তো সেই প্রথম থেকে আমাকে তুই তুকারি করছেন। তুই তুকারি করছি তাই গায়ে লাগছে? বৃষ্টির কথা শেষ হওয়ার আগেই নিহালের পেছন দিয়ে বৃষ্টির বাবা এসে দাঁড়ায়। কি ব্যাপার বৃষ্টি, তুই ভার্সিটি থেকে কখন এলি? এই তো বাবা, মাত্র এলাম। কিন্তু এই ছেলেটা কে? ও হচ্ছে নিহাল, আমার নতুন বিয়ে। ও, সেটা বুঝলাম। আর তুমি কি বাড়িটাকেও তোমার অফিস বানিয়ে দিবে নাকি? আরে না, নিহাল আমাদের বাসায়ই থাকবে, তাই ওকে এখানে নিয়ে এসেছি। এখানে থাকবে মানে? আমাদের অফিসের কোয়ার্টার খালি নেই, আর নিহাল ঢাকায় নতুন, তাই কোথায় থাকবে তাও বুঝতে পারছে না। নিহাল খুব ভালো ছেলে, ও বাসায় থাকলে আমাকে অনেক অনেক হেল্প করতে পারবে, তাই ওকে জোর করে আমি নিয়ে এসেছি। তুই এখন আর কথা বাড়াস না, ভিতরে চল। বৃষ্টির বাবা নিহালকে নিয়ে ভিতরে যান। বৃষ্টিও মুখ গোমরা করে তাদের পিছে পিছে বাড়িতে ঢুকে। বাড়িতে ঢুকলে বৃষ্টির মা এসে নিহালের মা কৌশল বিনিময় করে নিহালকে ভিতর নিয়ে যায়। আসলে বৃষ্টির বাবা তার মাকে আগেই ফোন করে সব জানিয়ে দিয়েছিল। বৃষ্টি তখন তার বাবাকে বলে, বাবা, তুমি একদিনের পরিচয়ে বুঝে গেলে ছেলেটা ভালো? শোন মা, আজকে 25 বছর ধরে কোম্পানি চালাচ্ছি। এই বছরগুলোতে অনেক মানুষের সাথে হাঁটা চলা, ওঠা বসা হয়েছে, তাই কে কী রকম তা আমি দেখলেই বুঝতে পারি। নিহাল আসলেই খুব ভালো ছেলে। বৃষ্টি তার বাবার কথার কোনো জবাব না দিয়ে তার রুমে চলে যায়। বৃষ্টি দেখতে পায় তার পাশের রুমটায় নিহালকে দেওয়া হয়েছে। বৃষ্টি তার রুমে চলে যায়, তারপর ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে নিহাল তার জিনিসপত্র গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। কেন কেন তুমি আমার সাথে এমন করলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। নিহাল গোসল শেষ করে ড্রেস চেঞ্জ করে রুমে আসলে দেখে বৃষ্টির বাবা দাঁড়িয়ে আছে। বাহ বাহ, তুমি অল্প কিছুক্ষণেই রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো। জি স্যার, আমি গোছানো থাকতেই পছন্দ করি। স্যার বলে ডাকার কোনো দরকার নেই, তোমার মুখে স্যার শুনতে ভালো লাগে না, আমাকে আঙ্কেল ডেকো। কিন্তু আবার কিন্তু কিসের? আমি যা বললাম তাই হবে। ঠিক আছে স্যার। আবার স্যার? ও সরি আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, এবার খেতে এসো। নিহাল মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বৃষ্টির বাবার পেছন পেছন যেতে লাগলো। নিচে ডাইনিং রুমে গিয়ে নিহাল একটি চেয়ার টেনে বসে। তারপর কাজের লোক খাবার পরিবেশন করে দেয়। নিহাল খাবার মুখে দিয়ে অবাক হয়ে যায়। খাবারটা কে রান্না করেছে? আমি বাবা। কেন, ভালো হয়নি? আরে ম্যাম, কি যে বলেন, অনেক টেস্টি হয়েছে। ম্যাম বলছো কেন? নিশ্চয়ই তোমার স্যার শিখিয়ে দিয়েছে। এসব আমার একদম ভালো লাগে না। আরে না না, আমি কিছু শিখাইনি, বরং আমি ওকে বলেছি আমাকে আঙ্কেল বলে ডাকতে। ওহ আচ্ছা, তাহলে তুমি আমাকেও আন্টি বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি। আন্টি, আপনি কি সব সময় রান্না করেন নাকি শুধু আজকে করলেন? না, বাড়িতে এত কাজের লোক থাকতেও সব সময় আমিই রান্না করি। আমার ভালো লাগে। বাহ বাহ, তাহলে তো ভালোই হলো। যতদিন এখানে আছি আপনার হাতের এই টেস্টি খাবার খেতে পারবো। যতদিন আছি মানে? তুমি এখন থেকে এখানেই থাকবে। কিন্তু আন্টি, এটা তো হয় না। হয় না কি হয় না সেটা তোমার দেখা লাগবে না। আমি যেটা বলছি সেটাই হবে। নিহাল কিছু না বলে হেসে মাংসের পিছে কামড় দেয়। বৃষ্টি সেখানেই বসে খাবার খাচ্ছিল। নিহালের প্রতি তার বাবা মেয়ের এত মায়া দেখে বৃষ্টি অবাক হয়। তখনই বৃষ্টির মা তখন বৃষ্টির বাবাকে বলে, দেখলে তো, নিহাল আজকে প্রথমবার আমার খাবার খেয়ে আমার কত প্রশংসা করলো। আর আজ কত বছর ধরে রান্না করে খাইয়েও তোমার থেকে কখনো কোনো সুনাম পাইনি। কে বলেছে? আমি তো সব সময় সবার কাছেই তোমার রান্নার প্রশংসা করি। কি যে মিথ্যে কথা! তাদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিহাল আর বৃষ্টি দুজনেই মিটিমিটি হাসছিল। খাবার শেষ করে বৃষ্টির বাবা নিহালকে নিয়ে অফিসে চলে যায়। তখন বৃষ্টি তার রুমে যাচ্ছিল। তার চোখ নিহালের রুমের দিকে গেল। সব
নিহালের রুমে এত সুন্দর করে গোছানো দেখে বৃষ্টি অনেকটাই অবাক হয়। ছেলে মানুষের রুম এত সুন্দর করে গোছানো এই প্রথম দেখলাম। বৃষ্টি তখন তার রুমে চলে যায়। অন্যদিকে নিহাল অফিসে মনোযোগ দিয়ে কাজ করছিল। কাজের প্রতি নিহালের এমন মনোযোগ দেখে বৃষ্টি অনেকটা খুশি হয়। দুপুর গড়িয়ে বিকেলের শেষ দিকে বৃষ্টির বাবা এসে নিহালকে বলে, নিহাল চলো। আঙ্কেল, এই ফাইলটা শেষ করে নেই, আর অল্প একটু। বৃষ্টির বাবা তখন ফাইলটা বন্ধ করে দিয়ে নিহালকে দাঁড় করিয়ে বলে, এই ফাইলগুলো এক একটি 2 দিন ধরে শেষ করার কথা, আর তুমি আজকেই 3টা শেষ করে ফেলেছো। আঙ্কেল, আমার কাজ জমিয়ে রাখতে ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু একদিনে এত চাপ নেওয়ার দরকার নেই। এখন বাসায় চলো। নিহাল তখন বৃষ্টির বাবার সাথে রওনা হয়। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। নিহাল তখন তার রুমের বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকায়। সব ঠিক ছিল, কিন্তু এটা তোমার ধোঁকা নাকি আমার ভাগ্য, সেটাই আমাকে ধ্বংস করছে। নিহাল চুপ করে আকাশের দিকে তাকিয়েছিল। তখন তার কাঁধে কারোর হাতের ছোঁয়া পেয়ে নিহাল পিছনে ফিরে তাকায়। বৃষ্টির বাবা দাঁড়িয়ে আছে। আঙ্কেল, কিছু কি বলবেন? রুমে একা বসে থাকার চেয়ে আমাদের সাথে ড্রয়িং রুমে এসে বসো, এটা ভালো হবে। না আঙ্কেল, সমস্যা নেই। বৃষ্টির বাবা তখন জোর করে নিহালকে নিচে নিয়ে যায়। কিছুক্ষণ সবাই মিলে গল্প করে বৃষ্টি মাঝে মাঝে নিহালের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। বৃষ্টি শোন, কালকে নিহালকে তোদের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি করিয়ে দিস। ও ক্লাস করবে না, শুধু পরীক্ষা দেবে। আমি প্রিন্সিপালকে বলে রাখবো। কি অনার্স প্রথম বর্ষ মানে? হ্যাঁ, কি হয়েছে? আমি তো মনে করেছি পড়াশোনা শেষ করে এখন জব নিয়েছি, কিন্তু এখন তো দেখছি একটা পিচ্চি। পিচ্ছি মানে? পিচ্চি না তো কি, আমি পড়ি অনার্স ফাইনাল ইয়ারে আর তুমি কি না প্রথম বর্ষে। তাহলে বলো তুমি কেমন পিচ্চি? আপনার থেকে কয়েক ক্লাস জুনিয়র, তাই কি পিচ্ছি হয়ে গেলাম? আহ, মানুষ এখন আমায় কি বলবে? আমি পিচ্ছি? নিহালের কথা শুনে সবাই হেসে ওঠে। আচ্ছা শোন, আমি তোকে টাকা দিয়ে দেবো। নিহালকে কিছু শপিং ও ভালো দেখে একটা মোবাইল ফোন কিনে দিস। ঠিক আছে বাবা। কিন্তু আঙ্কেল, আমার এখন এত কিছু লাগবে না। আমি এত টাকাই বা কোথায় পাবো? তোমাকে কি টাকা নিয়ে চিন্তা করতে বলেছি? টাকা আমি দিব। তুমি তো আমার ছেলের মতোই। কিন্তু আঙ্কেল, তারপরেও তুমি কি আমাকে নিজের বাবার মতো মনে করে এই সামান্য জিনিসগুলো নিতে পারবে না? হ্যাঁ আঙ্কেল, পারবো। নিহালের চোখ ভিজে আসে। তখন বৃষ্টির মা পরম যত্নে নিহালের চোখের পানি মুছে দেয়। আর কোনো কথা নয়, সবাই এখন খেতে আসো। বৃষ্টি কিছুই তেমন বুঝতে পারছে না তার বাবা মায়ের নিহালের প্রতি একদিনেই এত ভালোবাসা কোথা থেকে আসলো। তারপর সবাই খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত কাটছিল কারো ভালো কিছু দিয়ে, আর কারোর কোনো কঠিন অতীতের স্মৃতি দিয়ে। পরের দিন সকালে সূর্য আকাশে উকি দিচ্ছিল। নিহালের ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে। তারপর 8:30টার দিকে ঘুম ভাঙলে নিহাল ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। কি নিহাল, ঘুম ভাঙলো? হ্যাঁ আন্টি, ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখন নাস্তা করে নাও, তোমার তো বৃষ্টির সাথে যেতে হবে। কেউ কিছু না বলে চুপচাপ নাস্তা করছিল। তখনই হঠাৎ বৃষ্টি আর নিহাল দুজনেরই চোখাচোখি হয়। সঙ্গে সঙ্গে তারা চোখ সরিয়ে নেয়। নাস্তা করে রেডি হয়ে নিহাল আর বৃষ্টি ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে কেউই কোনো কথা বলছিল না। বৃষ্টি বিরক্তি নিয়ে বলে ওঠে, উফ, তুমি এত চুপচাপ থাকো কেন? একদিক দিয়ে মুখ গোমড়া করে থাকো, আবার চুপচাপ থাকো, ব্যাপার কি? আমার চুপচাপ থাকতে ভালো লাগে। বৃষ্টির কথা শুনে নিহাল আর কিছু বলেনি, শুধু বাইরের দিকে তাকিয়েছিল। গাড়ি চলতে চলতে একসময় ভার্সিটির গেটে এসে থামে। বৃষ্টি গাড়ি থেকে নেমে এসে দেখে নিহাল তখনও সিটে চুপ করে বসে আছে। কি হলো, নামবে না নাকি গাড়িতেই বসে থাকার প্ল্যান? নামছি। নিহাল ধীর পায়ে গাড়ি থেকে নেমে আসে। ভার্সিটির ভিতরে ঢুকতেই বৃষ্টির যেন মনে হলো এই ছেলেটাকে একা ছাড়া যাবে না। তার পরিচিত যত কম থাকবে ততই ভালো। কিন্তু কেন এমন মনে হলো তা সে নিজেও বুঝতে পারল না। শোনো, ভেতরে গিয়ে একদম চুপচাপ থাকবে, যা বলার আমি বলবো। এতে আপনার কী লাভ? লাভ মানে? আপনি তো প্রথম থেকে আমাকে পিচ্ছি পিচ্ছি করছেন। এবার যদি আপনার পিচ্ছি জুনিয়রকে নিয়ে ঘুরতে দেখে আপনার বন্ধুরা কিছু বলে, তাহলে? নিহালের কথাই বৃষ্টি অপ্রস্তুত হয়ে গেল। তার মুখ
লাল হয়ে উঠল। থাক, ফাজিল ছেলে। আমার কি হবে না হবে সেটা তোমার ভাবতে হবে না। যা বললাম তাই করো। ঠিক আছে আন্টি। আমি তোমার আন্টি? আবার আন্টি বলছো? হুম, আপনিই তো পিচ্ছি বললেন, তাই ভাবলাম আন্টি বলাই ভালো। বৃষ্টি আর কথা বাড়ালো না। সে দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকলো আর নিহাল তার পিছে পিছে এলো। প্রিন্সিপালের রুমে ঢুকতেই প্রিন্সিপাল স্যার তাদের দেখে উঠে দাঁড়ালেন। আরে বৃষ্টিমা, এসো এসো। আরে এই বুঝি নিহাল, কি সুন্দর ছেলে। জি স্যার, বাবা পাঠালেন ওকে ভর্তি করানোর জন্য। হ্যাঁ, তোমাদের বাবা ফোন করেছিলেন, সব ব্যবস্থা হয়ে গেছে। কালকে এসে ফর্মালিটিসগুলো সেরে নিলেই হবে। বৃষ্টির এই কথা শুনে নিহাল অবাক হয়ে প্রিন্সিপালের দিকে তাকালো। বৃষ্টি তার বাবার সাথে এই বিষয়ে কোনো কথা বলেনি। তার মানে সবটা তার বাবা আগে থেকে ঠিক করে রেখেছিলেন। নিহাল তখন বৃষ্টির কানে কাছে মুখ নিয়ে বলে, আপনি তো কিছু বলেননি। আমার বাবা সব ঠিক করে রাখেন, আমি কেন বলবো? আর শোনো, এখানে কোনো কথা বলবে না। নিহাল আর কিছু না বলে চুপ করে থাকলো। এরপর প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে বৃষ্টি আর নিহাল সেখান থেকে বেরিয়ে আসলো। চলো এবার শপিংয়ে যাব। এখন? হ্যাঁ এখন, আমার অন্য কাজ আছে, পরে সময় পাবো না। নিহালের মনে একটা অস্বস্তি কাজ করছিল। তারপর শপিং মলে ঢুকে বৃষ্টি যেন পুরো অন্য মানুষ। সেই গম্ভীর রাগী মেয়েটা কোথাও যেন উধাও। সে হাসছে, খুনসুটি করছে আর নিহালকে দিয়ে নানা রকম পোশাক আর গ্যাজেট দেখাচ্ছে। নিহাল অবশ্য সব কিছুতেই একটা দ্বিধাগ্রস্ত ভাব নিয়ে হ্যাঁ বা না বলছিল। এই নিহাল, এই শার্টটা কেমন? তোমাকে মানাবে মনে হয়। ভালোই। ভালোই মানে কি? ভালো কি ভালো না? আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। ধুর, সব সময় এমন নিরস কথা বলো কেন? তুমি নিজে কিছু পছন্দ করতে পারো না? নিহাল চুপ করে হাসলো। এই হাসিতেই যেন বৃষ্টির রাগ আরও বেড়ে গেল, কিন্তু সে কিছু বলল না। এরপর তারা মোবাইলের দোকানে গেল। বৃষ্টি নিহালকে অনেকগুলো দামি ফোন দেখালো। কোনটা নিবে? আন্টি যেটা বলেছে সেটাই। আন্টি কিছু বলেনি, বাবা বলেছেন ভালো দেখে মোবাইল কিনে দিতে। কোনটা নিবে বলো? আমার কোনো ফোন দরকার নেই। কেন? নিহাল হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল। তার চোখে এক পলকের জন্য যেন একরাশ কষ্ট ঝলসে উঠল। এখন দরকদর নেই। এই তোমার সমস্যাটা কি বলো তো? এত কথা ঘোরাও কেন? নিহালের নীরবতায় বৃষ্টি আর কিছু জিজ্ঞেস করলো না। তবে নিহালের এই হঠাৎ বদলে যাওয়া তাকে অবাক করলো। বৃষ্টি একটা দামি ফোন পছন্দ করে নিল, যা নিহালের পকেটের চেয়েও বেশি দামি। বিল দেওয়ার সময় নিহাল মানা করতে চাইলেও বৃষ্টি শুনল না। শপিং শেষে গাড়িতে ফেরার সময় নিহাল চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। তার মনে তখনও সেই পুরনো স্মৃতিগুলো ভিড় করে আসছে। নিহাল মনে মনে ভাবে, তুমি তো আমাকে ভালোবাসোনি, কিন্তু তারপরেও কেন তুমি সব সময় আমার চিন্তায় ঘোরাঘুরি করো? হয়তো এটাই আমার ভালোবাসার প্রমাণ। সন্ধ্যার আবছা আলোতে নিহালের মুখটা ফ্যাকাশে লাগছিল। বৃষ্টি তার দিকে বারবার তাকাচ্ছিল। তার এই নীরবতা, এই বিষণ্ণতা বৃষ্টির মনে একটা অজানা কৌতূহল জাগিয়ে তুলছিল। কে এই ছেলে? কেন তার বাবা মা তাকে এত স্নেহ করছেন? আর তার পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? হঠাৎ নিহাল তার প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট মৌলিক লকেট বের করলো। সেটি তার হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলো। লকেটের ভিতর কি আছে তা বৃষ্টির পক্ষে দেখা সম্ভব হলো না, কিন্তু নিহালের চোখে তখন এক সমুদ্র গভীর কষ্ট। কি হয়েছে তোমার? নিহাল চমকে উঠল। লকেটটা দ্রুত পকেটে ঢুকিয়ে ফেল। কিছু না। তুমি কিছু লুকাচ্ছ। আপনার তা জেনে লাভ নেই। বৃষ্টির মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। এই ছেলেটাকে তাকে ভাবাচ্ছে। তার রাগ, তার রহস্য, তার নীরবতা, সব মিলিয়ে নিহাল যেন বৃষ্টির কাছে এক অদ্ভুত ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ি ফিরে আসার পর নিহাল দ্রুত নিজের রুমে চলে গেল। সারাদিনের ধকল আর অজানা এক অস্থিরতা তাকে গ্রাস করছিল। বেলকনিতে দাঁড়িয়ে সে আবার আকাশের দিকে তাকালো, যেন এই বিশাল শূন্যতাতেই তার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। বৃষ্টি নিজেও রুমে এসে বসল, কিন্তু তার মনটা তখনও নিহালকে ঘিরে ঘুরছে। এই ছেলেটা নীরবতা আর তার রহস্যময় চাহনি তাকে বড্ড ভাবাচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টির বাবা নিহালকে ডাকলেন। রাতের খাবারের জন্য সবাই ড্রয়িং রুমে জড়ো হলো। নিহালকে দেখে বৃষ্টির মা হাসি মুখে এগিয়ে এলেন। কি বাবা নিহাল, সারা দিন পর ক্লান্ত লাগছে না? না আন্টি, ঠিক আছে। চলো, আজ আমি তোমার পছন্দের পদ রান্না করছি।
নিহাল অবাক হয়ে বৃষ্টির মায়ের দিকে তাকালো। সে তো তার পছন্দের খাবারের কথা কাউকে বলেনি। বৃষ্টিও আর চোখে দেখছিল সবটা। তার বাবা মায়ের এই অস্বাভাবিক চিহ্ন তাকে আরও কৌতূহলী করে তুলছিল। টেবিলে বসে খাবারের পর নিহাল স্বাভাবিকভাবেই খেলো। তার অস্থিরতা তখনও কাটেনি, কিন্তু সে নিজেকে সামলে রাখছিল। শোনো নিহাল, তোমার ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। তুমি হয়তো জানো না, কিন্তু বৃষ্টির বাবা কথা শেষ করার আগেই বৃষ্টির মা তাকে থামিয়ে দিলেন। খাবার টেবিলে এসব কথা না বললেই কি নয়। নিহাল বাবা, তুমি খেয়ে নাও। নিহাল দুজনের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলেন। বৃষ্টির বাবাও কিছু একটা বুঝে চুপ হয়ে গেলেন। তাদের মধ্যে যেন কোনো গোপন চুক্তি বা বোঝাপড়া ছিল। বৃষ্টি অবাক হয়ে দেখছিল এই নীরবতা কথোপকথন। সে জানতো তার বাবা মা কিছু একটা লুকাচ্ছেন, আর সেটা নিহালকে কেন্দ্র করে। খাবার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসলো। বৃষ্টির বাবা টিভি দেখতে লাগলেন, আর বৃষ্টির মা নিহালকে নানা প্রশ্ন করতে লাগলেন। নিহাল বাবা, তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার বাবা মা কি করেন? আমার বাবা মা কেউই বেঁচে নেই আন্টি, আমি একদম একা। নিহালের কথা শুনে ড্রয়িং রুমের পরিবেশটা হঠাৎ করে থমথমে হয়ে উঠল। বৃষ্টির মা নিহালের হাত ধরে নিলেন পরম মমতায়। বৃষ্টির বাবাও টিভির দিকে তাকিয়েছিলেন, কিন্তু তার চোখ ছলছল করে উঠল। নিহালকে দেখে মনে হলো সে যেন এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। তার মুখে কোনো শোকের ছায়া ছিল না, বরং এক গভীর শূন্যতা। ওহ বাবা, আমি জানতাম না তোমার এত কষ্ট। এখন থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। আমরাই তোমার পরিবার। ধন্যবাদ আন্টি। হ্যাঁ নিহাল, একদম চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার সাথে। বৃষ্টি এই প্রথম নিহালের চোখে এতটা গভীর কষ্ট দেখল। তার মনটা কেমন যেন করে উঠল। যে ছেলেটাকে সে এতক্ষণ পিচ্ছি ভাবছিল, তাকে নিয়ে হাসাহাসি করছিল, তার জীবনে এত বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে, সেটা সে ভাবতেই পারেনি। তোমার বাবা মা কিভাবে মারা গেলেন? বৃষ্টির এই প্রশ্ন শুনে নিহাল হঠাৎ করে চুপ হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। সে নিচের দিকে তাকিয়ে থাকলো। বৃষ্টির বাবা মাও অস্থির হয়ে উঠলেন। বৃষ্টি, এ কেমন প্রশ্ন? ওকে এখন এসব জিজ্ঞেস করছিস কেন? চুপ করো বাবা। নিহাল, তুমি কিছু মনে করো না? নিহাল মাথা তুলে এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো। তার চোখে এক অজানা আগুন। সেটা জেনে আপনার কোনো লাভ হবে না। নিহালের এই অপ্রত্যাশিত উত্তরে সবাই চমকে উঠল। বৃষ্টির মনে হলো নিহালের চোখে সে শুধু রাগ নয়, আরও গভীর কিছু দেখছে। সেটা কি হতাশা, নাকি প্রতিশোধের আগুন? নিহাল, আমি দুঃখিত আঙ্কেল, আমার একটু বিশ্রাম দরকার। আমি এখন রুমে যেতে চাই। নিহাল আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত তার রুমের দিকে হেঁটে গেল। সবে নিহালের এই পরিবর্তনে হতবাক হয়ে উপরের দিকে তাকালো। বৃষ্টি তখনও নিহালের চোখের দিকে তাকানোর স্মৃতিতে বোধ হয়েছিল। তার মনে নতুন করে এক প্রশ্নের জন্ম হলো, নিহালের অতীতের পেছনে কি এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যা তার বাবা মাও জানেন না, নাকি তারা যেন লুকিয়ে রাখছেন। রাতে সেই থমথমে পরিবেশ কেটে গিয়ে সকালের আলো ঝলমলে রোদ ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। নিহাল তার ঘরে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। নাস্তা সেরে বৃষ্টির বাবার সঙ্গে অফিসের জন্য বেরিয়ে পড়ল। তার মুখে সেই রাতের অস্থিরতার কোনো চিহ্ন নেই, বরং একটা দৃঢ়তা দেখা যাচ্ছিল। বৃষ্টির বাবাও তাকে স্বাভাবিকভাবেই অফিসে নিয়ে গেলেন, যেন গত রাতে অপ্রীতিকর ঘটনাটি ঘটেনি। অন্যদিকে বৃষ্টিও নাস্তা সেরে ভার্সিটির জন্য তৈরি হচ্ছিল। নিহালের সেই রাতের গভীর দৃষ্টি আর তার বলা সেই কথাগুলো বৃষ্টির মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করেছিল। ছেলেটার রহস্যময়তা যেন তাকে আরও বেশি করে টানছিল। ভার্সিটিতে পা রাখতে বৃষ্টির বান্ধবীরা তাকে ঘিরে ধরল। তাদের চোখে মুখে কৌতূহল আর দুষ্টামির ঝলকানি। কিরে বৃষ্টি, কালকে একটা হ্যান্ডসাম ছেলেকে তোর সাথে দেখলাম। কিরে বাবা, নতুন শিকার নাকি? ইস, এত হ্যান্ডসাম ছেলে আমাদের দেখাবি না? দোলাপাই নাকি রে? ধ্যাৎ তোরা কি যাতা বলছিস? ও আমার বাবার নতুন পিএ, আমাদের বাসায় উঠেছে। বিয়ে আর বাসায় উঠেছে? বাবারে বাবা, এই যুগে বাবার বিয়ে বাসায় থাকে নাকি? দাল মে কুচ কারা হ্যায়। এই বেশি বকিস না তো। বাবা ওকে নিয়ে এসেছে কারণ অফিসের কোয়ার্টার খালি নেই, আর ওর ঢাকায় নতুন। ওহো, আমরা কি আর কিছু বুঝি না নাকি? আমরা তো সব জানি। এত লুকানোর কি আছে? ছেলেটা তো দেখতেও দারুণ, একদম তোর সাথে মানাবে। তোরা চুপ করবি?
আমার কোনো মাথা ব্যথা নেই ওইসব নিয়ে, চুপচাপ ক্লাসে যাই। বৃষ্টি দ্রুত পা চালিয়ে ক্লাসরুমের দিকে এগোলো, কিন্তু তার বান্ধবীরা সহজে ছাড়ার পাটি নয়। তারা হাসতে হাসতে বৃষ্টির পিছু নিল, নানা রকম ইঙ্গিতপূর্ণ কথা বলতে লাগলো। বৃষ্টির যতই রাগ হচ্ছিল ততই তার মনে হচ্ছিল নিহালকে নিয়ে তাদের এই আগ্রহটা স্বাভাবিক, কারণ নিহালের মধ্যে সত্যি এমন কিছু আছে যা মানুষকে আকর্ষণ করে। কিন্তু সেই আকর্ষণ কি শুধু বাক্য নাকি আরও গভীর কিছু? ক্লাসে বসেও বৃষ্টির মনটা অস্থির হয়ে রইল। নিহালের মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল, তার সেই রহস্যময় হাসি, তার গভীর চোখ, আর গতকাল রাতে সেই কষ্ট মেশানো কণ্ঠস্বর। সব কিছু মিলিয়ে নিহাল যেন তার চিন্তার একটা বরংশ জুড়ে বসেছিল। ক্লাসে বিরতিতে ক্যান্টিনে বসেও বৃষ্টির বান্ধবীরা নিহালকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। বৃষ্টি আর কিছুতেই পাত্তা দিচ্ছিল না, কিন্তু কানে সব কথা ঠিকই যাচ্ছিল। আচ্ছা বৃষ্টি, ছেলেটার নাম কি? নিহাল। নিহাল? নামটাও তো সুন্দর। তোকে তো দেখেছি পুরো গলে গেছিস। গলে গেছি মানে? একদম বাজে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা কেন ওকে এত পছন্দ করে বলতো? একদিনের পরিচয় বাড়িতে নিয়ে এলো, আবার তার ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিচ্ছে, এটা কেমন কথা? বান্ধবীদের এই প্রশ্নটা বৃষ্টির মনেও ঘুরপাক খাচ্ছিল। সে নিজেও এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। নিহালকে নিয়ে মায়ের এই অস্বাভাবিক আগ্রহ, এমনকি তার প্রতি তাদের এই স্নেহ বৃষ্টির কাছেও রহস্যময় লাগছিল। জানি না, বাবা বললেন ছেলেটা নাকি খুব ভালো। ভালো? এত অল্প সময়ে ভালো চিনে নিল? তোর বাবা তো যাকে তাকে এত আপন করে না, এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। একদম ঠিক বলেছিস। আমার তো মনে হচ্ছে তোর বাবা মায়ের সাথে নিহালের হয়তো পুরনো কোনো সম্পর্ক আছে। হয়তো নিহাল কোনোভাবে তোর পরিবারের সাথে জড়িত। তানিশার এই কথা শুনে বৃষ্টির বুক ধক করে উঠল। পুরনো সম্পর্ক, তার পরিবার, এটা তার মাথায় আগে আসেনি। নিহালের সেই বিষণ্ণ চোখ, তারপর বাবা মায়ের নিহালের প্রতি হঠাৎ করে জেগে ওঠা গভীর ভালোবাসা, সব কিছু মিলিয়ে তানিশার কথাটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হলো। পুরনো সম্পর্ক? কিন্তু কিসের সম্পর্ক? সেটা তো হয়তো তোর বাবা মা ওকে ছোটবেলা থেকে চিনতো, বা ওর বাবা মা হয়তো তোর বাবার পুরনো বন্ধু ছিল, এমন কিছু একটা হতে পারে। হ্যাঁ, হতে পারে। নয়তো একদিনে এত কাছে মানুষ হয়ে যাওয়াটা একটু অস্বাভাবিক। বৃষ্টির মনটা আরও বেশি অস্থির হয়ে উঠল। এই সম্ভাবনাটা সে আগেও কখনো ভাবেনি। নিহালের সেই গভীর কষ্ট, তার বাবা মায়ের নিহালের প্রতি এত মায়া, সব কিছু যেন একটা সূত্র খুঁজে পাচ্ছিল বৃষ্টি। কিন্তু যদি এটাই সত্যি হয়, তাহলে কেন তারা সব কিছু লুকিয়ে রাখছেন? আর নিহালই বা কেন এতটা নীরব? আমার কিছু ভালো লাগছে না। সারাদিন এই প্রশ্নগুলো বৃষ্টির মনে ঘুরপাক খাচ্ছিল। নিহাল কে? তার সাথে তাদের পরিবারের সম্পর্ক কি? আর তার অতীতের সেই গভীর রহস্যই বা কী ছিল? সারাদিন ভার্সিটিতে নিহালকে নিয়ে বান্ধবীদের কৌতূহল আর তাদের করা পুরনো সম্পর্কের প্রশ্নগুলো বৃষ্টির মনে জেঁকে বসেছিল। সেই সাথে নিহালের রহস্যময় চাহনি আর তার অতীত নেই নীরবতা, সব মিলে বৃষ্টির মনটা অস্থির হয়ে উঠছিল। সে জানত এর পেছনে কিছু একটা আছে। বাড়িতে ফিরেই বৃষ্টি আর নিজের কৌতূহল ধরে রাখতে পারল না। রাতে খাবার শেষ করে যখন সবাই ড্রয়িং রুমে বসেছিল, বৃষ্টি তখন সোজা তার মায়ের কাছে চলে গেল। মা, তুমি আর বাবা নিহালকে এত ভালোবাসো কেন? ওর জন্য এত দরদ কেন? মাত্র কয়েকদিনের পরিচয়, এটাতেই বুঝি এত কিছু? বৃষ্টির এমন সরাসরি প্রশ্ন শুনে তার মা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। বৃষ্টির বাবাও টিভির দিক থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকালেন। বৃষ্টির মায়ের মুখে এক পলকের জন্য একটা দ্বিধা দেখা গেল, কিন্তু তিনি দ্রুতই নিজেকে সামলে নিলেন। আরে বোকা মেয়ে, তোর বাবা যখন অফিসের ইন্টারভিউতে নিহালের ইন্টারভিউ নিচ্ছিল, তখনই তোর বাবা জানতে পারে যে ওর কোনো বাবা মা নেই। তখন তোর বাবার অনেক মায়া হয়, তাই ছেলেটাকে নিয়ে সরাসরি বাসায় চলে আসে আর আমাকেও বলে। এর মানে হচ্ছে আমরা প্রথম থেকেই জানি নিহালের যে কেউ নেই। বৃষ্টির মায়ের কথা শুনে বৃষ্টি কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো মায়ের এই ব্যাখ্যাটা হয়তো সম্পূর্ণ সত্যি নয়, অথবা এর পেছনে আরও কোনো গভীর কারণ লুকিয়ে আছে। শুধুমাত্র বাবা মা নেই বলেই কেউ এতটা দরদ দেখায়, এটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। নিহালের রহস্যময়তা এবং তার বাবা মায়ের নিহালের প্রতি এই গভীর স্নেহ বৃষ্টি মনে আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছিল। বৃষ্টি ভাবে, শুধু এইটুকুই নাকি এর পেছনে আরো কিছু আছে?
যা তোমরা লুকাচ্ছ? নিহালের চোখে সেই কষ্ট আর রহস্য, আর আমার বাবা মায়ের এই অস্বাভাবিক মায়া, শুধু এতটুকুতেই মানা যায় না। বৃষ্টি কি তার মায়ের কথায় সন্তুষ্ট হবে, নাকি নিহালের রহস্য উন্মোচনে সে নিজেও আরও গভীরে যাওয়ার চেষ্টা করবে? নিহালের অতীতের সাথে কি সত্যিই বৃষ্টির পরিবারে কোনো গভীর সম্পর্ক রয়েছে যা তারা লুকিয়ে রেখেছেন? এসব প্রশ্নের উত্তর পেতে গল্পের সাথেই থাকুন। অন্যদিকে অফিসে নিহাল মনোযোগ দিয়ে কাজ করছিল। বৃষ্টির বাবার দেওয়া ফাইলগুলো সে একটা পর একটা শেষ করে যাচ্ছিল। তার কাজের গতি দেখে অফিসের অন্য সহকর্মীরাও অবাক হচ্ছিল, কিন্তু নিহালের মনে তখনও কোনো কাজের চাপ ছিল না, বরং ছিল এক গভীর শূন্যতা। সে শুধু কাজ করে যাচ্ছিল, যেন কাজই তার একমাত্র আশ্রয়। দুপুরে খাবারের বিরতিতে নিহাল চুপচাপ এক কোণে বসে নিজের আনা খাবার খাচ্ছিল। অফিসের অন্য কেউ তার সাথে কথা বলতে এগিয়ে আসেনি। নিহাল নিজেও কারোর সাথে মিশতে চাইছিল না। তার চোখে মুখে একরাশ নিশারক্তি স্পষ্ট। তার মনে তখনও ভাসছিল বৃষ্টি সেই প্রশ্নগুলো। তোমার বাবা মা কিভাবে মারা গেলেন? আর তার নিজের দেওয়া কঠোর উত্তর, সেটা জেনে আপনার কোনো লাভ হবে না। নিহাল মনে মনে বলে, আমার অতীত আমারই থাক, সেটা জানার অধিকার কারো নেই। এই চিন্তা ভাবনাতেই ডুবেছিল নিহাল। সে যেন স্বেচ্ছায় একটা দেওয়াল তুলে রেখেছিল নিজের চারপাশে, যাতে কেউ তার গভীরে প্রবেশ করতে না পারে। তার লকেটের কথা মনে পড়ল। পকেটে হাত দিয়ে দেখলো সেটা ঠিক আছে কিনা। তারপর আবার কাজে মন দিল। সে জানতো এখানে সে নতুন জীবন শুরু করেছে, কিন্তু পুরনো জীবনের ভূত তাকে পিছু ছাড়ছে না। বিকেলে বৃষ্টির বাবা যখন নিহালের কক্ষে আসলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন নিহাল প্রায় সব কাজ শেষ করে ফেলেছে। কি ব্যাপার, তুমি এত অল্প সময়ে এত কাজ শেষ করে ফেলেছো? জি আঙ্কেল, আমার কাজ জমিয়ে রাখতে ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু নিজেকে এতটা চাপ দিও না। তুমি তো জানো আমি তোমাকে আমার ছেলের মতোই দেখি। নিহাল সামান্য হাসল। তার সেই হাসিতে কৃতজ্ঞতা ছিল, কিন্তু তার ভেতরে শূন্যতা ঢাকা পড়ল না। বৃষ্টির বাবা যেন নিহালের ভেতরের এই শূন্যটাকে বুঝতে পারছিলেন, তাই তিনি আর বেশি কথা বাড়লেন না। চলো আজ তাহলে আমরা একটু তাড়াতাড়ি বাসায় ফিরি। নিহাল সম্মতি জানিয়ে বৃষ্টির বাবার সাথে অফিস থেকে বেরিয়ে আসলো। গাড়িতে বসে নিহাল বাইরের দিকে তাকিয়েছিল। তার চোখে তখনও এক গভীর রহস্যের ছায়া। তার মনে হচ্ছিল তার বর্তমান জীবন আর অতীত জীবনের মধ্যে একটা অদৃশ্য সুতোই গাঁথা, আর সেই সুতোটাই তাকে ক্রমশ বৃষ্টির পরিবারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? সেই উত্তরটা তখনও তার অজানা। এভাবেই দিনগুলো যাচ্ছিল। নিহাল অফিস আর বাড়ির রুটিনে নিজেকে ব্যস্ত রাখলো। তার ভেতরে কষ্টটা ঠিকই রয়ে যাচ্ছিল। বৃষ্টিও তার কৌতূহল সামলে নিয়েছিল। একদিন রাতে নিহালের কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করে অবশেষে সে উঠে বসল। ঘরটা তখনও রাতের নিস্তব্ধতায় ডুবে আছে। নিহাল আলমারি খুলে তার ব্যাগ থেকে সযত্নে রাখা একটি মেমোরি কার্ড বের করলো। তার হাত সামান্য কাঁপছিল। মেমোরি কার্ডটি সে তার ফোনে ঢুকিয়ে নিল। এরপর নিহাল বারান্দায় গিয়ে বসলো। রাতের হালকা বাতাস বইছে। নিহাল ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকতেই তার সামনে ভেসে উঠল এক অপরিচিতা মেয়ের ছবি, ভিডিও। প্রতিটি ছবি, প্রতিটি ভিডিওর সাথে যেন জড়িয়ে আছে এক বুক চাপা কষ্ট। নিহালের চোখ ভিজে আসলো, অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। তুমি হয়তো আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। তুমি কিভাবে পারলে এমনটা করতে? তুমি কি এমন পেলে আমায় ধোঁকা দিয়ে? নিহালের কণ্ঠস্বর ছিল গভীর হতাশা আর একরাশ অভিমান। সেই ছবি আর ভিডিওগুলো যেন তার অতীতের এক জ্বলন্ত স্মৃতিকে আবার জাগিয়ে তোল। বারান্দার অন্ধকারে নিহাল চুপ করে বসেছিল। তার চোখে তখন সেই অপরিচিতা নারীর ছবি, আর মনে সেই ভালোবাসার করুণ পরিণতি। এই নীরবতা আর নিহালের গভীর কষ্ট যেন এক অজানা গল্পের ইঙ্গিত দিচ্ছে, যার শুরুটা হয়তো ভালোবাসা ছিল, কিন্তু শেষটা হয়েছে বিশ্বাসঘাতকতায়। নিহালের জীবনে এই অপরিচিতা নারীকে, তার সাথে নিহালের সম্পর্ক কী ছিল, আর কেনই বা নিহাল তার ভালোবাসার এমন করুণ পরিণতি হয়েছে বলে মনে করছে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে গেল। নিহাল আর তার কাজ আর নীরবতা দিয়ে সবার মাঝে এক ধরনের জায়গা করে নিয়েছে, তবে তার ভেতরের ক্ষতটা এখনও তাজা। আজকে অফিসে নিহাল তার প্রথম মাসের বেতন পেয়েছে। ম্যানেজার যখন তাকে চেকবুকটি দিয়ে যান, নিহাল অবাক হয়ে দেখে সেখানে লেখা আছে স্যালারি। এই অপ্রত্যাশিত বেতন তাকে অস্বস্তিতে ফেলে দেয়।
নিহাল তখন সোজা বৃষ্টির বাবার কেবিনে যায়। আঙ্কেল, এটা কেন দিলেন? এটা তোমার পাওনা। কিন্তু আঙ্কেল, আপনি আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, আমাকে নিজের ছেলের মতো দেখেছেন, এটাই আমার জন্য অনেক। আমার এসব টাকা চাই না। নিহাল কিছুক্ষণ ধরে কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বৃষ্টির বাবা জোর করে চেকটি তাকে রেখে দিতে বলেন। নিহাল আর কিছু না বলে চেকটি হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। এরপর নিহাল ম্যানেজার থেকে ছুটি নিয়ে সোজা রোজা মার্কেটে চলে যায়। তার মনে তখন এক অন্য পরিকল্পনা। সেখানে গিয়ে সে বৃষ্টির মায়ের জন্য একটি শাড়ি, বৃষ্টির বাবার জন্য একটি পাঞ্জাবি আর বৃষ্টির জন্য একটি পাকিস্তানি 3 পিস কেনে। তার মনে একটা ইচ্ছা, তার প্রথম উপার্জনে আনন্দটা তার নতুন পরিবারের সাথে ভাগ করে নেওয়া। বিকেলবেলা বৃষ্টির বাবা অফিস থেকে বেরোনোর সময় নিহালকে অফিসে দেখতে না পেয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করেন, নিহাল কোথায়? নিহাল তো ছুটি নিয়ে চলে গিয়েছে স্যার। বৃষ্টির বাবা কিছুটা অবাক হন। তিনি আর কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে গিয়ে তিনি নিহালকে দেখতে পান না। ঠিক তখনই নিহাল বাড়িতে ঢোকে। তার দু হাতে শপিং ব্যাগ। সে একটি দেয় বৃষ্টির মায়ের হাতে, একটি দেয় বৃষ্টির বাবার হাতে, অন্যটি বৃষ্টির হাতে। এগুলো কি নিহাল? আজকে প্রথম স্যালারি পেলাম, তাই এগুলো নিয়ে আসলাম। এগুলোর কি দরকার ছিল তোমার? তোমার স্যালারি তুমি খরচ করবে। আমার ইচ্ছা ছিল আমার প্রথম উপার্জন দিয়ে আমার বাবা মাকে শপিং করে দিব। এখন তো আমার পরিবার বলতে আপনারাই আছেন, তাই দয়া করে ছেলে মনে করে সামান্য উপহারগুলো গ্রহণ করুন। আমার তেমন সামর্থ্য নেই, তাই বেশি দামি কিছু দিতে পারিনি। নিহালের কথা শুনে বৃষ্টির মায়ের চোখ ভিজে আসে। তিনি পরম ভালোবাসে নিহালকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। তার কপালে চুমু দিয়ে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখেন। বৃষ্টির বাবাও আবেগে নিহালকে জড়িয়ে ধরে। তিনজনের এই নীরব আলিঙ্গনে যেন এক নতুন পরিবারের বাঁধন তৈরি হয়। এইসব শেষে নিহাল বৃষ্টির কাছে গিয়ে তার হাতে উপহারটি দেয়। আপু, বেশি দামি কিছু দিতে পারিনি, কিছু মনে করবেন না। এটা খুব সুন্দর। আর কেনই বা মনে করব? তুমি যা করেছো সেটাই অনেক, ধন্যবাদ। দিনগুলো আবার সেই আগের মতো কাটছিল। নিহাল তার কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখত, আর বৃষ্টি তার পড়াশোনা ও বান্ধবীদের সাথে সময় কাটাতো। তবে বৃষ্টির মনে নিহালের এই চুপ থাকা জিনিসটা অনেক প্রশ্ন তৈরি করত। নিহালের ভেতরের রহস্য তাকে আরও বেশি করে টানছিল। নিহালের উপহার দেওয়া 3 পিসটি বৃষ্টি খুব যত্ন করে রেখেছিল, আর মাঝে মাঝে সেটার দিকে তাকিয়ে নিহালের কথা ভাবত। একদিন রাতে নিহালের মনটা খুব অস্থির ছিল। সে বাড়ির ছাদে গিয়ে দোলনায় বসল। চারপাশে নীরবতা, শুধু ছাদের হালকা আলো ছড়িয়ে আছে। নিহাল তার মানিব্যাগ থেকে একটি ছবি বের করলো। ছবিটিতে সেই অপরিচিতা মেয়েটি নিহালের হাত জড়িয়ে ধরে হাসছিল। নিহালের চোখে পানি চলে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার চোখ দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই নিহালের কাঁধে কেউ হাত রাখলো। নিহাল চমকে উঠল। সে তখনই দাঁড়িয়ে পেছনের দিকে তাকালো। দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে। বৃষ্টির চোখ বড় বড় হয়ে যায়। সে নিহালকে দেখে বিস্মিত হয়ে পড়ল। এই কি, তুমি কান্না করছো কেন? আরে না, বাতাসে চোখে কি যেন পড়ছে। তুমি কি আমায় বোকা পেয়েছো? এটা সেই পানি না, আসল কান্না। বলো, তুমি কেন কান্না করছিলে? আরে আপু, সত্যি চোখে ময়লা পড়েছে। নিহাল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু বৃষ্টি সেখানেই দাঁড়িয়ে রইল। নিহালের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে একরাশ প্রশ্ন ভিড় করল। নিহাল চলে যাওয়ার পর বৃষ্টি একাই ছাদের দোলনার কাছে দাঁড়িয়ে রইল। তার মনে তখন নিহালের ভেজা চোখ আর লুকানোর চেষ্টা করা হাসিটা ঘুরপাক খাচ্ছিল। সে ভাবতেও পারেনি এত চুপচাপ আর দৃঢ় চেহারার একটা ছেলে এভাবে কাঁদতে পারে। নিহালের সেই বাতাসে চোখে কি যেন পড়েছে অজুহাতটা বৃষ্টির কাছে একদমই বিশ্বাসযোগ্য মনে হয়নি। তার মনে হচ্ছিল নিহাল নিশ্চয়ই গভীর কোনো কষ্টে লুকাচ্ছে। বৃষ্টি মনে মনে বলে, ও কেন কাঁদছিল আর কেনই বা লুকালো? ছবিটা কিসের ছিল যা দেখে ওর চোখে জল এলো? বৃষ্টির মনে নিহালের প্রতি এক নতুন ভাবনা জন্ম নিতে শুরু করলো। এতদিন নিহাল তার কাছে শুধু বাবার নতুন বিয়ে ছিল। মাঝে মাঝে হয়তো তার প্রতি বিরক্ত বা কৌতূহল কাজ করত, কিন্তু আজ নিহালের কান্না দেখে তার ভেতরে কষ্টটা যেন বৃষ্টিকে স্পর্শ করে গেল। যে ছেলেটাকে সে রুক্ষ আর গম্ভীর মনে করত,
তার ভেতরে যে এত আবেগ লুকানো আছে সেটা বৃষ্টি আগে কখনো ভাবেনি। তার মনে নিহালের প্রতি এক ধরনের স্নেহ আর সহানুভূতি জেগে উঠল। সে নিহালের রহস্যগুলো জানতে চাইছিল, কিন্তু শুধুমাত্র কৌতূহলবশত, বরং নিহালের কষ্টটা বোঝার জন্য। নিহালের নীরবতা এখন আর তার কাছে বিরক্তির কারণ নয়, বরং এক অজানা আকর্ষণের জন্ম দিচ্ছিল। বৃষ্টি আনমনে দোলনায় গিয়ে বসলো। সেখানে কিছুক্ষণ আগেও নিহাল বসেছিল। ছাদের ঠান্ডা বাতাস আত্মার মনকে আরো ভারী করে তুলল। ছেলেটা এত কষ্ট পাচ্ছে আর কেউ জানে না? ওর কি কাউকে নেই যে ওকে বোঝে? নিহালের প্রতি বৃষ্টির মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। সেটা কি শুধুই সহানুভূতি, নাকি এর চেয়ে গভীর অন্য কিছু? বৃষ্টি নিজেই বুঝতে পারছিল না। সে শুধু চাইছিল নিহালের ভেতরের দেওয়ালটা ভেঙে ফেলতে, তার লুকানো কষ্টগুলো জানতে। নিহালের রহস্যময়তা আর তার ভেতরের নরম দিকটা যেন বৃষ্টির মনে প্রেমের এক নতুন বীজ বুনে দিচ্ছিল। বৃষ্টি ছাদের দিকে তাকিয়ে রইল, আর তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কিভাবে সে নিহালের মনের গভীরে প্রবেশ করবে। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেল আরও 6টি মাস। এই 6 মাসে অনেক কিছু বদলে গেছে। নিহাল তার কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছে, আর বাড়িতেও সে ধীরে ধীরে মানিয়ে নিয়েছে। মিষ্টির বাবা মা তাকে নিজেদের ছেলে হিসেবেই দেখছেন, আর নিহালও তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু বৃষ্টির মনে নিহালের প্রতি যে সহানুভূতি জন্মেছিল তা এখন গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। সে নিহালের ছোটোখাটো সব বিষয়ে নজর রাখে। নিহাল অফিসে গেলে তার জন্য খাবার গুছিয়ে রাখে, তার পোশাকের দিকে খেয়াল রাখে। নিহাল একটু অসুস্থ হলে বৃষ্টির ঘুম হারাম হয়ে যায়। নিহালের মন খারাপ দেখলে বৃষ্টি নানাভাবে তাকে খুশি করার চেষ্টা করে। নিহাল যখন তার সেই পুরনো কষ্টের কথা মনে করে একা একা থাকে, বৃষ্টি তখন দূর থেকে তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। নিহালের প্রতিটা পদক্ষেপ বৃষ্টির চোখে লেগে থাকে। বৃষ্টির মা বাবা এই বিষয়টাকে স্বাভাবিকই দেখেছেন। তারা মনে করেন বৃষ্টি নিহালকে তার ছোট ভাই হিসেবেই স্নেহ করছেন। নিহালও একই জিনিস মনে করে। বৃষ্টির এত যত্ন, তার এত কেয়ার নিহালের কাছে এসব বড় বোনের মমতা বলে মনে হয়। সে বৃষ্টির ভালোবাসাকে তার শূন্য জীবনে এক অপ্রত্যাশিত প্রাপ্তি হিসেবেই দেখে। নিহাল কখনো কল্পনা করেনি যে তার জীবনে এমন যত্ন আর ভালোবাসা ফিরে আসবে। তবে বৃষ্টির এই অনুভূতি শুধু তাকে সহানুভূতি বা স্নেহ নয়, বরং এক তীব্র আকর্ষণ। নিহালের রহস্যময়তা, তার চাপা কষ্ট আর তার ভেতরে নরম মানুষটা, সব মিলিয়ে বৃষ্টি নিহালের প্রতি গভীর অনুরক্ত হয়ে পড়েছে। সে চাইলেও নিহালকে ভালোবাসার কথা বলতে পারে না, কারণ সে জানে নিহাল হয়তো তাকে ছোট বোনের চোখেই দেখে, আর নিহালের অতীতে যে কোনো এক নারী জড়িত। তার বৃষ্টির অজানা নয়। সে জানে নিহালের মন কখনো সেই অচেনা নারীর স্মৃতির কাছে বাধা। বৃষ্টির মনে একটাই ভয়, নিহাল যদি তার অনুভূতিগুলো বুঝতে পারে তাহলে হয়তো সে দূরে সরে যাবে। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ভালোবাসবে না, তোমার মনে হয়তো অন্য কারোর ছবি আঁকা আছে, কিন্তু আমি যে তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আমি শুধু চাই তুমি খুশি থাকো। আর যদি কখনো তোমার মন থেকে সেই পুরনো কষ্ট মুছে যায়, তাহলে হয়তো তুমি আমাকে একবার হলেও দেখতে পাবে, আমার ভালোবাসাটা অনুভব করতে পারবে। এভাবেই কেটে যায় আরও 2টি মাস। সময়ের সাথে সাথে নিহালের প্রতি বৃষ্টির অনুভূতি আরও গভীর হয়েছে। নিহাল এখন বৃষ্টির প্রতি কল্পনার অংশ। তার ঘুম ভাঙ্গা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত বৃষ্টির কল্পনায় শুধু নিহালই থাকে। নিহালের প্রতিটি ছোটোখাটো অভ্যাস, তার হাসি, তার নীরবতা, সব কিছুই বৃষ্টিকে এক অদৃশ্য সুতোয় বেঁধে দিয়েছে। সেদিন খাবার টেবিলে বৃষ্টি নিহালকে উদ্দেশ্য করে বলল, নিহাল, 2 তারিখ থেকে তোমার পরীক্ষা শুরু হবে, আজকে ঘোষণা দিয়েছিল। নিহাল কথাটি শুনে কিছু বলল না, নীরবে খাবার খেয়ে যেতে লাগলো। তার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না, যেন এই পরীক্ষার বিষয়টি তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। বৃষ্টির মনটা একটু খারাপ হয়ে গেল। সে ভাবল নিহাল হয়তো তার পড়াশোনা নিয়ে যত্নশীল নয়। পরের দিন সকালে নিহাল বৃষ্টির বাবার সাথে অফিসে যাচ্ছিল। তখনই হঠাৎ একটি বইয়ের লাইব্রেরির সামনে থামল। নিহাল অবাক হয়ে গেল। আঙ্কেল, আমরা এখানে কেন এসেছি? আগে নামো। গাড়ি থেকে নামার পর বৃষ্টির বাবা নিহালের হাত ধরে লাইব্রেরির ভিতর নিয়ে গেল। লাইব্রেরির ভেতরে সারি সারি বই দেখে নিহাল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। বৃষ্টির বাবা তাকে হাত রেখে নিহালকে বলেন, তোমার পরীক্ষার জন্য যা যা বই প্রয়োজন সবগুলো নিয়ে নাও। কিন্তু আঙ্কেল, আমার এখন এসব বইয়ের দরকার নেই। আর এতগুলো বইয়ের কি প্রয়োজন?
নিহাল বারণ করতে চাইল। সে মনে করলো এত দামি বইয়ের কোনো প্রয়োজন নেই। তার স্বল্প সামর্থ্য নিয়ে সে এসব বই কেনার কথা ভাবতেও পারবে না। আমার কাছে তো পুরনো বই আছেই, সেগুলোতে কাজ চলে যাবে। আর আমি আপনার কাছে এত নিতে চাই না। আপনি আমার জন্য অনেক করেছেন। আরে বোকা ছেলে, পরীক্ষা তোমার, আর আমি চাই তুমি ভালো ফল করো। এই সামান্য বই আমার জন্য কোনো ব্যাপার না। আর তুমি তো আমার ছেলের মতো, তাই না? ছেলের জন্য বাবা যদি কিছু করে তাতে কি কোনো সমস্যা আছে? একদম কথা বলবে না। যা প্রয়োজন সব নাও, আমি আসি। বৃষ্টির বাবা জোর করে নিহালকে বই নিতে বলেন। নিহাল আর কিছু বলতে পারল না। তার চোখ ভিজে উঠল। সে জানতো এই মানুষটির ভালোবাসা তার জন্য কতটা মূল্যবান। সে বাধ্য হয়েই কিছু প্রয়োজনীয় বই বেছে নিল। বৃষ্টির বাবা নিহালের মুখের দিকে তাকিয়ে হাসলেন, যেন তিনি তার মনের ভেতরে আনন্দটা বুঝতে পারছিলেন। সেদিন অফিস থেকে ফেরার পথে গাড়িতেই বসে বৃষ্টির বাবা নিহালকে বলেন, নিহাল, 2 তারিখ আসতে আর মাত্র 2 সপ্তাহ আছে। আমি চাই তুমি এই কদিন অফিসে না এসে পড়ায় মনোযোগ দাও। না আঙ্কেল, আমি 1 সপ্তাহ আগে থেকে পড়া শুরু করব, সমস্যা নেই। নিহাল ভাবছিল এ ব্যাপারে তো বৃষ্টির বাবার প্রস্তাবটা এড়িয়ে যেতে পারবে। সে এমনিতে স্বাবলম্বী হতে চেয়েছিল, কারোর উপর নির্ভরশীল থাকতে আর তার ভালো লাগে না। কিন্তু বৃষ্টির বাবা নিহালের মনের কথা বুঝতে পারছিলেন। আরে তুমি সব কথা এমন এড়িয়ে যাও কেন? আমি একবার যেটা বলি সেটাই হয়, আর কোনো কথা নয়। আর হ্যাঁ, আমি তোমার জন্য একজন টিচার ঠিক করেছি, উনি কালকে থেকে আসবেন। বৃষ্টির বাবার কথায় নিহাল আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু হাসল। নিহাল জানতো এই মানুষটিকে বলে লাভ নেই। তিনি যখন কিছু ঠিক করে ফেলেন তখন সেটাই হয়। নিহালের 2 চোখ ভিজে এলো। এই মানুষটা তার জন্য কতটা কিছু করছেন তা ভেবে তার বুকটা ভরে যাচ্ছিল। জীবনের এই পর্যায়ে এসে এমন একজন অভিভাবক পাবে তা নিহাল কখনো স্বপ্ন ভাবেনি। তার মনে হলো পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসতে পারে। নিহাল মনে মনে বলে, আপনি আমার জন্য যা করছেন তার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না আঙ্কেল। গাড়ি এগিয়ে চলো বাড়ির দিকে। নিহালের মনে তখনও বৃষ্টির বাবার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল এই অপ্রত্যাশিত যত্নর ভালোবাসা তার কতগুলো ধীরে ধীরে সারিয়ে তুলছে কিনা। সেদিন বাড়িতে যাওয়ার পর থেকে নিহাল তার পড়াশোনায় মন দিল। বৃষ্টির বাবার কথাগুলো তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। নিহাল তার ঘর থেকে বের হতো না দেখে বৃষ্টির বাবা মা খুশি হলেন। নিহালকে পড়াশোনায় মনোযোগ দিতে দেখে বৃষ্টির চোখেও খুশির ঝিলিক দেখা যায়। বৃষ্টি সর্বোচ্চ সাহায্য করেছে নিহালকে। তারপর তার জন্য পড়ার পরিবেশ তৈরি করে দেওয়া থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী বইপত্র এগিয়ে দেওয়া, সব কিছুতেই বৃষ্টির সাহায্য ছিল। পরের দিন সকাল থেকে নিহাল পড়ছিল। নিহালের এমন মনোযোগ দেখে বৃষ্টির বাবা মাও অনেকটা খুশি হন। নিহাল বুঝতে পারছিল তার জন্য যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে হেলা করা ঠিক হবে না। তারপর সেদিন বিকাল 3টার দিকে বাড়ির কলিং বেল বেজে উঠল। বৃষ্টি ছিল ড্রয়িং রুমে, তাই সে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। দরজা খুলে বৃষ্টি হা হয়ে গেল। একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছুটা তারই বয়সী। বৃষ্টির চোখ কপালে উঠল। আপনি কে? নেহাল কি এই বাড়িতে থাকে? নিহালের কথা শুনে বৃষ্টির বুক ধক করে উঠল। সে মনে মনে বলে, এই মেয়েটিকে নিহালের খোঁজ করছে কেন? বৃষ্টির মনে এক অজানা ভয় আর ঈর্ষা দেখা গেল। হ্যাঁ, নিহাল এখানেই থাকে, কিন্তু কেন? আমি রিয়া, নিহালের হোম টিউটর। এই কথা শুনে বৃষ্টি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার বুকে দুঃখপুকানি কিছুটা কমালো। কিন্তু তার মনে নতুন একটা রাগ জন্ম নিয়েছে। ও আসুন, ভেতরে আসুন। নিহালের রুম কোনটা? আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি রিয়াকে নিহালের রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে মনে মনে বলল, এমন অল্প বয়সী ম্যাম ঠিক করিস, তাই না? আচ্ছা দাঁড়া, ম্যাম খালি যাক, তারপর দেখবি তোর কি হাল করি। কিন্তু ম্যামকে এত সুবিধার মনে হচ্ছে না। না, আমারও রুমে থাকতে হবে। বৃষ্টি তখন সোজা নিহালের রুমে ঢুকলো। নিহাল খাটে বসে মোবাইল টিপার ভান করে বারবার আর চোখে নিহাল ও রিয়ার দিকে তাকাতে লাগলো। নিহাল প্রথমে কিছুটা অবাক হলো। বৃষ্টি এমন আচরণে কিছু বলল না। রিয়া শান্তভাবে নিহালকে পড়া বোঝাচ্ছিল আর নিহাল মনোযোগ দিয়ে শুনছিল। কিন্তু বৃষ্টির তীক্ষ্ণ চোখ দুটি দুজনের উপর নিবদ্ধ ছিল। তার মনে তখন অগণিতিক প্রশ্ন আর এক অজানা অস্থিরতা। রিয়া মাঝে মাঝে বৃষ্টির দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল এক মৃদু হাসি, যেন সে বৃষ্টির অস্থিরতাটা পড়তে পারছিল।
বৃষ্টি কি রিয়ার মনোভাব বুঝতে পেরেছে? রিয়া কি নিহালের জীবনে নতুন কোনো ভূমিকা পালন করবে? বৃষ্টির মনে নিহালের প্রতি ভালোবাসা কি এখন প্রকাশ পাবে? সব প্রশ্নের উত্তর পেতে গল্পটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। পড়া শেষ করে রিয়া ঘর থেকে বেরিয়ে যেতেই বৃষ্টি দ্রুত তার জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। নিহাল তখনও বই খাতা গোছাচ্ছিল। রিয়া চলে যেতেই বৃষ্টির চেহারায় সে মিষ্টি ভাবটা উধাও হয়ে গেল। তার জায়গায় এলো একরাশ বিরক্তি আর রাগ। আর কোনো ম্যাম নেই যে এনাকেই আনা লাগবে? নিহাল অবাক হয়ে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টির এমন হঠাৎ রাগান্বিত আচরণে সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? বিশ্বাস করেন আপু, আমি ওনাকে চিনিও না। ওনাকে আঙ্কেল ঠিক করে দিয়েছেন। ও, তাহলে আজকে বাবা আসুক। বৃষ্টি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নিহাল হতবাক হয়ে বৃষ্টির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না কেন বৃষ্টি রিয়াকে দেখে এমন রেগে গেল। তার মনে শুধু বৃষ্টির এই রাগটাই রিয়াকে নিয়ে নয়, হয়তো এর পেছনে অন্য কোনো কারণ আছে। বৃষ্টি মানে তখনও সে পূর্ণ প্রশ্ন, বৃষ্টি আপু কেন এমন করে? সন্ধ্যা নামতেই বৃষ্টির বাবা অফিস থেকে ফিরলেন। সারাদিনে কাজের পর তিনি ক্লান্ত ছিলেন, কিন্তু বাড়িতে ঢুকেই তিনি এক অস্বাভাবিক নীরবতা টের পেলেন। ড্রয়িং রুমে কাউকে না দেখে তিনি অবাক হলেন। আরে কেউ নেই নাকি? বৃষ্টি, নেহাল? বৃষ্টির ডাকে নিহাল ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে সে চিরচেনা শান্ত ভাব, কিন্তু বৃষ্টির মুখ ছিল থমথমে, যেন সে তার বাবার আসার অপেক্ষায় ছিল। কি ব্যাপার, তোদের কি হয়েছে? দুজনেই এমন মুখ গোমরা করে আসিস কেন? বৃষ্টির বাবা কিছু বোঝার আগেই বৃষ্টি দ্রুত তার বাবার কাছে এলো। তার চোখে অভিযোগ আর স্পষ্ট রাগ। বাবা, তুমি এটা কি করেছো? কি করেছি? তুমি নিহালের জন্য একজন টিচার ঠিক করেছো, সেটা আমাকে একবার জানাবে না? আর কোন ধরনের টিচার ঠিক করেছো? বৃষ্টির কথাই বৃষ্টির বাবা কিছুটা হতবাক হলেন। তিনি নিহালের দিকে তাকলেন। নিহাল তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরে এতে কি হয়েছে? টিচার ভালো, তাই তো ঠিক করেছি। তুমি কেন এমন করছো? ভালো। ওই ম্যামকে দেখে তো আমার একদম সুবিধার মনে হয়নি। এত অল্প বয়সী ম্যাম দেওয়ার কি দরকার ছিল? তুমি কি কোনো টিচার পাওনি? বৃষ্টির কথায় নিহাল অস্বস্তিতে নড়ে উঠল। তার মনে হচ্ছিল বৃষ্টির এই রাগ সম্পূর্ণ অযৌক্তিক। বৃষ্টি, এটা কেমন কথা বলছিস? আমি নিহালের ভালোর জন্যই সবটা করেছি। আর তুমি যাকে অল্প বয়সী ম্যাম বলছো, সে খুবই যোগ্য। তুমি তাকে দেখছিস মাত্র একবার। আমি তাকে একবার দেখেই বুঝেছি, আমার এসব ভালো লাগেনি। বৃষ্টির এমন আচরণে বৃষ্টির বাবা কিছুটা হতাশ হলেন। তিনি বুঝতে পারছিলেন না বৃষ্টির হঠাৎ মেজাজ খারাপ হওয়ার কারণ কি। তিনি নিহালের দিকে তাকালেন, যেন তার কাছে কিছু জানতে চাইলেন। নিহাল শুধু নীরবে দাঁড়িয়েছিল, তার চোখে সেই পুরনো শূন্যতা। বৃষ্টির বাবা আর কথা বাড়ালেন না, শুধু মাথা নেড়ে চলে গেলেন। বৃষ্টি তখনও রেগে ফুঁসছিল। দিনগুলো এভাবেই যাচ্ছিল। রিয়া যখনই নিহালকে পড়াতে আসতো, বৃষ্টি ঠিক তখনই নিহালের রুমে গিয়ে বসে থাকতো। কখনো মোবাইল টিপে, কখনো বই পড়ার ভান করে সে আর চোখে নিহাল আর রিয়ার দিকে নজর রাখত। বৃষ্টির এই আচরণে রিয়া মাঝে মাঝে মুচকি হাসতো। আর নিহাল অস্বস্তি বোধ করলেও কিছু বলতো না। সে হয়তো বৃষ্টির এই আচরণের কারণ পুরোপুরি বুঝতে পারছিল না, অথবা বুঝতে চাইছিল না। নিহাল তার পড়াশোনায় মনোযোগ দিয়ে রাখত। অবশেষে পরীক্ষার দিনটি চলে আসে। নিহাল তার সব পরীক্ষা ভালোভাবে দেয়। তার মনে এক ধরনের স্বস্তি আসে। পরীক্ষার পর আবারও নিহালের আগের রুটিনে কাজ শুরু হয়। সকালবেলা বৃষ্টির বাবার সাথে অফিসে যাওয়া, মনোযোগ দিয়ে কাজ করা আর বিকেলে বাড়ি ফিরে আসা, এটা তার দৈনন্দিন জীবন। নিহালকে আবার অফিসের কাজে ফিরতে দেখে বৃষ্টির বাবা খুশি হন। নিহাল তার কাজকর্মে আরও বেশি দক্ষ হয়ে উঠেছে, আর অফিসের সবাই তাকে বেশ ভরসা করতে শুরু করেছে। তবে নিহালের ব্যক্তিগত জীবনে সেই রহস্য আর নীরবতাটা আগের মতোই রয়ে যায়, যা বৃষ্টির মনের গভীরে এক অজানা প্রশ্ন আর আকর্ষণ তৈরি করে রাখে। নিহালের পরীক্ষার ফলাফল কেমন হবে? বৃষ্টির মনে নিহালের প্রতি ভালোবাসা কি নিছকই একতরফা থেকে যাবে, নাকি এই গল্পের মোড় অন্যদিকে ঘুরবে? এসব প্রশ্নের উত্তর গল্পের সাথে থাকলেই পেয়ে যাবেন। দিনগুলো আবার নিজের ছন্দে বইছে। নিহাল তার কাজ আর পড়াশোনায় ডুবে আছে, আর বৃষ্টি তার ভালোবাসার একতরফা পথ ধরে হেঁটে চলেছে। তার সব ভাবনা জুড়ে এখন নিহাল। একদিন রাতে খাবার টেবিলে বৃষ্টি তার বাবাকে বলল, বাবা, শেরে বাংলা নগরে তো এই বছরের মেলা শুরু হয়ে গিয়েছে, আমরা কবে যাব? বৃষ্টির বাবা যেন অবাক হলেন, কারণ তিনি ভুলেই গিয়েছিলেন
আরে আমার তো মনেই ছিল না। আচ্ছা তাহলে আমরা কালকেই যাব। সত্যি? হ্যাঁ সত্যি। কালকে সন্ধ্যার সময় তোমরা মা মেয়ে রেডি থাকো, আমরা অফিস থেকে এসে তোমাদের নিয়ে যাব। ঠিক আছে বাবা। প্রতি বছর ঢাকার শেরেবাংলা নগরে একটি বিশাল মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এই মেলায় ঘুরতে আসে। নানান ধরনের দোকানপাট, লোকনৃত্য আর মুখরোচক খাবারের পসরা বসে এই মেলায়। বৃষ্টি সেদিন রাতে মনে মনে ভাবছিল কালকে মেলায় গিয়ে নিহালের সাথে ঘুরবে, মজা করবে। তার কল্পনায় নিহালকে পাশে নিয়ে মেলার ভিড়ে হাত ধরে হাঁটার ছবি ভেসে উঠল। সে ভাবল হয়তো মেলায় গিয়ে নিহালের মনটা একটু ভালো হবে আর নীরবতা ভেঙে কিছু নতুন কথা শোনা যাবে। বৃষ্টির মনে তখন শুধু একটি আশা, নিহালের সাথে মেলায় কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো। পরদিন সকালে বৃষ্টির বাবা আর নিহাল অফিসে চলে গিয়েছিল। আজ বৃষ্টির ভার্সিটি বন্ধ ছিল, তাই বৃষ্টি বাড়িতেই ছিল। নিহাল অফিসে চলে যেতে বৃষ্টির মনটা কেমন আনচান করতে লাগলো। সে তার রুমের বেলকনিতে বসে মনে মনে বলতে লাগলো, নিহাল কেন সবসময় এত চুপচাপ থাকে? ওকে অনেকবার দেখেছি কান্না করতে, কিন্তু যখনই ওকে জিজ্ঞেস করি ও শুধু এড়িয়ে যায়। কি এমন কষ্ট ওর মনে যা কাউকে বলতে পারে না? এভাবে সন্ধ্যা হয়ে যায়। বৃষ্টি আজকে খুব সুন্দরভাবে সেজেছে। একটি নীল রঙের সালোয়ার কামিজ পরেছে, তার ফর্সা শরীরকে আরও উজ্জ্বল করে তুলেছে। ঠিক তখনই নিহাল আর তার বাবা বাড়িতে আসে। নিহালও আজ নীল রঙের পাঞ্জাবি পরেছে। নিহাল রেডি হয়ে নিচে নামলে বৃষ্টি আর নিহাল দুজনের দিকে তাকিয়ে হা হয়ে যায়, কারণ তারা দুজনেই ম্যাচিং ড্রেস পরে ফেলেছে। দুজনের মুখে এক ঝলক মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু তারা কিছু না বলে সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়িটি মেলার গেটের সামনে থামে। ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। তারা টিকিট কেটে মেলায় প্রবেশ করে। মেলায় ঢুকে নিহাল একবার চারিদিকে তাকায়। তার চোখে ছিল এক অজানা অস্থিরতা। ঠিক তখনই তার চোখ আটকে যায় এক জায়গায়। দুটি পরিচিত মুখ তার চোখ ছানাপড়া করে দেয়। হ্যাঁ, এটাই সেই অপরিচিতা যার ছবি নিহাল তার মানিব্যাগে লুকিয়ে রাখত। আর তার সাথে ছিল একটি ছেলে। ছেলেটিও নিহালের পরিচিত। দুজনেই হাসি খুশি ছিল আর মজা করছিল। নিহালের বুকটা ফেটে যাচ্ছিল। তার অতীতের কষ্টগুলো আবার জীবন্ত হয়ে উঠল। ঠিক তখনই বৃষ্টি নিহালকে ধাক্কা দেয়। এই তুমি কোথায় হারিয়ে গেলে? এভাবে দাঁড়িয়ে কেন আছো? নিহাল নিজেকে সামলে নিয়ে মুখে জোর করে এক চিলতে হাসি ফুটিয়ে তোল। কিছু না, চলুন। তখন তারা মেলার ভেতরে যায়। সবে আনন্দ করল। নিহাল ছিল বিষণ্ণ। তার মনে ছিল গভীর কষ্ট, কিন্তু সে শুধু সবার সামনে তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে রাখে। বৃষ্টির বাবা মা মেলার আনন্দ উপভোগ করছিলেন, কিন্তু বৃষ্টি নিহালের নীরবতা আর তার বিষণ্ণতা লক্ষ্য করছিল। তার মনে নতুন করে প্রশ্ন জাগছিল, নিহাল কেন হঠাৎ এমন হলো? মেলায় এমন কি দেখলো সে? নিহালের জীবনে সে অপরিচিতা নারীর পরিচয় কি? মেলায় তাদের দেখা হওয়ার কি নিহালের জীবনে নতুন কোনো মোড় আনবে? বৃষ্টির মনে নিহালের বিষণ্ণতা নিয়ে নতুন কোনো ভাবনা আসবে কি? চলুন আমরা আরও এগিয়ে যাই। অনেক মজা ও আনন্দ করে সবাই মেলা থেকে ফিরে আসে বাড়িতে ফিরেই যে যার রুমে চলে যায়, কারণ বাইরে সবাই রাতের খাবার সেরে নিয়েছিল। বৃষ্টি নিহালের জন্য মেলা থেকে একটি ঘড়ি কিনেছিল। ঘড়িটি দেওয়ার জন্য বৃষ্টি নিহালের রুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই। নিহালকে খুঁজতে খুঁজতে বৃষ্টি ছাদে যায়। ছাদে প্রবেশ করবে, ঠিক তখনই বৃষ্টি থমকে যায়। সে দেখতে পায় নিহাল আগুন জ্বালিয়ে কিছু জিনিস পুড়িয়ে দিচ্ছিল। তার হাতে একটি ঘড়ি, মানি ব্যাগ, মেমোরি কার্ড, কিছু ছবি এবং আরও অনেক কিছু পুড়িয়ে দিচ্ছিল। নিহালের চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। বৃষ্টি তখনই নিহালের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। নিহাল চমকে ওঠে। তুমি হলে? এগুলো কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? কই আপু, আমি কাঁদবো কেন? একদম কথা ঘুরাবে না, আজকে তোমাকে বলতেই হবে। বৃষ্টির কথায় নিহাল তখন নিজেকে আর ধরে রাখতে পারল না। সে বৃষ্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বৃষ্টি চমকে যায়। সে তখন নিহালকে শান্ত করে দোলনাতে বসায় আর জিজ্ঞেস করে, আমাকে একটু বুঝিয়ে বলো কি হয়েছে? তখন নিহাল বলা শুরু করে, আসলে আমার পরিবার বলতে সবাই আছে, কিন্তু আজ কোনো একটি কারণে আমি তাদের সাথে নেই। মানে তোমার পরিবার আছে, কিন্তু কি কারণ? আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। নাম ছিল দিয়া। দিয়াও আমাকে ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসাটা ছিল শুধুমাত্র দেখানোর জন্য। সে আমার আড়ালে আমার বড় চাচার ছেলের সাথে রিলেশনে ছিল। আমি এগুলো জানতাম না, কিন্তু একদিন তারা আমার কাছে ধরা পড়ে যায়। সেদিন আমি দিয়াকে একটি থাপ্পড় দিয়েছিলাম। তখনই ভাইয়া আমার
গলা চেপে ধরে বলে, তোর কিভাবে সাহস হলো তুই দিয়ার গায়ে হাত তোলার? আমি তখন কিছু না বলে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমার ঘুম হয়নি, সারা রাত শুধু কান্না করেছি। এই কান্না করতে করতে শেষ রাতে ঘুমিয়ে যাই। সকালে বাড়ির সবার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই অবাক হয়ে যাই, কারণ বাড়ির সবাই আমার রুমে ছিল। ঠিক তখনই আমার বাবা এসে আমাকে একটা থাপ্পড় লাগায়। আমি তো কিছুই বুঝতে পারিনি কি হচ্ছে এগুলো। আমি বাবাকে জিজ্ঞেস করি, বাবা আমাকে মারলে কেন? যা করেছিস, মারবো না তো কি করব? আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে। কি করেছি বাবা? ঠিক তখনই বাবা এসে আমাকে আর একটি থাপ্পড় লাগায়। আমি পুরাই হতভম্ব। আমি আবার জিজ্ঞেস করি, আমি কি করেছি, কেউ কি বলবে? তখনই বড় চাচার ছেলে বলে ওঠে, কি করিসনি সেটা বল। তুই কালকে দিয়ার সাথে জোরাজোরি করেছিস। আমি না আসলে হয়তো দিয়ার কালকে কিছু হয়ে যেত। ভাইয়ের কথা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। আমি তখনই আমার বাবাকে বলি, বিশ্বাস করো বাবা, ভাইয়া মিথ্যা কথা বলছে, আমি কিছুই করিনি। আমার বাবা তখন আমাকে আরেকটি থাপ্পড় দেয়। আমি তখন আমার মায়ের কাছে যাই, মা তুমি তো বিশ্বাস করো আমি কিছুই করিনি। একদম আমাকে মা বলে ডাকবি না। আমার আজকে ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই, এক্ষুনি বেরিয়ে যা। আমি আমার বাবা মাকে অনেক বোঝাই, কিন্তু কেউই আমার কোনো কথা শোনে না। তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন আমাদের বন্ধুর বাসায় আশ্রয় নেই। পরে সেখান থেকে সোজা ঢাকায় চলে আসি। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। দিয়া আমার সাথে প্রতারণা করেছে, তার জন্য এত কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি আমার বাবা মা আমাকে অবিশ্বাস করেছে সেজন্য। কথা শেষ করে নিহাল কান্নায় ভেঙে পড়ে। বৃষ্টি নিহালকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। দিয়াকে মনের গভীরে জায়গা দিয়েছিলাম, সব সময় তার কথাই ভাবতাম। সে আমার সাথে প্রতারণা করলেও আজও তার স্মৃতি আমাকে কাঁদায়। আজকে মেলায় তাকে দেখেছিলাম ভাইয়ার সাথে, অনেক খুশি আছে। হয়তো তারা বিয়ে করেছে, আমি কেন আরও কষ্ট পাবো? তাই আজকে ওর সব স্মৃতি পুড়িয়ে দিলাম। নিহাল তখন আরও জোরে জোরে কান্না করতে থাকে। বৃষ্টি তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই পিছন থেকে বৃষ্টির বাবা মা আসে। বৃষ্টির মা নিহালের মাথায় হাত বুলিয়ে দেন। এ কি আব্বু আম্মু তোমরা এখানে? হ্যাঁ, আমরা ছাদে আসছিলাম, এতক্ষণ ধরে সব শুনলাম। সত্যি নিহালের সাথে অনেক খারাপ হয়েছে। বাবারে, এমন কিভাবে হতে পারে? নিহাল আসছে থেকে আমাদেরই ছেলে। হ্যাঁ নিহাল বাবা, তুমি অতীতের সব কিছু ভুলে গিয়ে এখন নতুন করে সব কিছু শুরু করো। আমরা সবাই তোমার সাথে আছি। নিহাল আবেগে আপ্লুত হয়ে বৃষ্টির মাকে জড়িয়ে ধরে। তার চোখের জল তখন আর কষ্ট নয়, বরং এক নতুন ভালো ভরসা আর ভালোবাসার। নিহালের অতীতে এই করুণ কাহিনী কি বৃষ্টির ভালোবাসাকে আরও দৃঢ় করবে? নিহাল কি এই নতুন পরিবারের সত্যি তার হারানো শান্তি খুঁজে পাবে? এভাবেই দেখতে দেখতে আরও 2টি মাস কেটে যায়। বৃষ্টির কল্পনায় এখন শুধু নিহাল। সে তার পড়াশোনা শেষ করে নিয়েছে, কিন্তু নিহালের প্রতি তার ভালোবাসা যেন এক অন্যরকম পরীক্ষায় ফেলেছে। সেদিন দুপুরে খাবার টেবিলে বৃষ্টি তার বাবাকে বলল, বাবা আমি আজকে বিকেলের দিকে শপিংয়ে যাব, নিহালকেও নিয়ে যাব, আমার একা যেতে ভালো লাগে না। বৃষ্টির বাবা তার কথায় সম্মতি দেন। নিহাল কিছু বলে না, শুধু নীরবে খাবার খায়। তার কাছে বৃষ্টির আবদার রাখাটা স্বাভাবিক মনে হয়। তারপর বিকাল 4টার দিকে তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে। গাড়ি গিয়ে থামে একটি পার্কের সামনে। নিহাল অবাক হয়। আপু আমরা এখানে কেন এসেছি? আমাদের তো শপিংয়ে যাওয়ার কথা। শপিং পরে, এখন আগে ভেতরে এসো। তারপর তারা পার্কের ভিতরে যায়। তারা হাঁটতে হাঁটতে এক কোণে চলে যায়, যেখানে লোকজনের আনাগোনা কম। সেখানে বৃষ্টি নিহালের সামনে দাঁড়ালো, আর তোর চোখে একরাশ আবেগ আর ভালোবাসা। হঠাৎ বৃষ্টি নিহালের হাত ধরে বলা শুরু করলো, নিহাল আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট আছে, হয়তো তুমি আমাকে এখনো শুধু বোনের চোখেই দেখো, কিন্তু আমি তোমাকে বোনের মতো দেখতে পারি না। আমি তোমাকে ভালোবাসি নিহাল। যেদিন তুমি ছাদে কাঁদছিলে সেদিনই বুঝেছিলাম আমার মন তোমার জন্য কতটা উতলা। আমি তোমার সব কষ্টের ভাগিদার হতে চাই, তোমার পাশে থাকতে চাই সারা জীবন। তুমি কি আমাকে ভালোবাসবে? নিহাল তো থতমত খেয়ে যায়।
সে যেন এরকম কিছু আশা করেনি। তার চোখে অবিশ্বাস আর বিস্ময় খেলা করে। তার অতীত, তার বর্তমান আছে, সব কিছু যেন এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। নিহাল তার হাত সরিয়ে নেয়। আপনাকে আমি সব সময় নিজের বড় বোনের মতো দেখেছি। তাছাড়া আপনার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, নিজের ছেলের মতো দেখেছেন। আমি তার সাথে বেইমানি করতে পারবো না। বেইমানি কেন হবে? আমি তোমাকে ভালোবাসি নিহাল, এটা বেইমানি নয়। তোমার কি আমাকে একটুও ভালো লাগে না? আমি তোমার সব কষ্টের ভাগিদার হতে চাই। তোমার অতীত যাই হোক না কেন, আমি তোমার পাশে থাকতে চাই। আমার জীবনে দিয়ার স্মৃতি আছে বৃষ্টি। আমি এখনো জানি না আমি তাকে ক্ষমা করতে পেরেছি কিনা। আর আপনাদের পরিবার আমাকে যা দিয়েছে তার বিনিময়ে আমি এমন কিছু করতে পারি না যা তাদের সম্মান নষ্ট করবে। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে বোনের মতোই দেখি। বোন? তাহলে আমার এই অনুভূতিগুলো কি তুমি বোঝো না? আমি কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে। আমার জন্য কি তোমার মনে এক চিলতে জায়গাও নেই? আপু, দয়া করে এমন করবেন না। আমি এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। আমার পক্ষে এটা সম্ভব নয়। নিহালের প্রত্যাখ্যান বৃষ্টির মনকে চুরমার করে দেয়। তার চোখে জল টলমল করছিল। তারা দুজনেই তখন গিয়ে গাড়িতে বসে। বৃষ্টির মনে ছিল দুর্দশায় ভরা। তার চোখ ভিজে আসছিল, কিন্তু সে বারবার চোখ মুছে নিচ্ছিল যাতে নিহাল তার কিছুটা পুরোপুরি বুঝতে না পারে, কষ্টটা পুরোপুরি বুঝতে না পারে। নিহালও চুপ করেছিল। তার মনও এক ধরনের অস্বস্তি কাজ করছিল। বাড়িতে গিয়ে যে যার রুমে চলে যায়। বৃষ্টির রুমে দরজা বন্ধ হয়ে যায় আর নিহাল নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকে। সেদিন সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছিল। বৃষ্টির মা নিহাল গল্প করছিল, কিন্তু বৃষ্টি চুপচাপ বসেছিল। তার মনটা তখনও পার্কের ঘটনার রেশ ধরে ভারী হয়ে আছে। ঠিক তখনই বৃষ্টির বাবা বাড়িতে আসেন, 2 হাতে মিষ্টির প্যাকেট। কি ব্যাপার, আজকে হঠাৎ এত মিষ্টি কেন? হ্যাঁ বলছি। বৃষ্টির বাবা এরপর সোফায় বসে। আজকে বৃষ্টির বিয়ে ঠিক করলাম। বিয়ে মানে? হ্যাঁ, আমার বন্ধুর ছেলের সাথে। আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে হঠাৎ ওর সাথে কথা হলো। ওর ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে, কিছুদিন হয়েছে। খুব ভালো ছেলে, তাই আমিও রাজি হয়ে গিয়েছি। তাছাড়া বৃষ্টির ভার্সিটিও শেষ হয়েছে। বৃষ্টি সেখানে সব কিছু শুনছিল। তার বুকটা ফেটে যাচ্ছিল। তার স্বপ্নের পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু সে বাবা মাকে এত খুশি দেখে সে তখন কিছু বলল না। নিহাল, বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার। নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো বিয়ে সাজাবে এবং পরিচালনা করবে। নিহাল এসে মাথা নাড়ায়। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। বৃষ্টি কিছু না বলে তার রুমে চলে যায়। তার চোখে তখনও অবিশ্বাস আর যন্ত্রণা। সেদিন রাতে খাবার টেবিলে বৃষ্টির বাবা মা বিয়ে নিয়ে কথা বলছিল। বৃষ্টি পুরো খাবার শেষ না করেই উঠে চলে যায়। তার গলায় যেন খাবার আটকে যাচ্ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন বৃষ্টি নিহালের রুমে আসে। আপু, এখানে কিছু কি বলবেন? তুমি কেন জেনে না জানার ভান করছো? নিহাল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। না আপু, এটা হয় না। আপনি আমার সিনিয়র। তাছাড়া এই সম্পর্ক কেউ মেনে নিবে না। আপনার উচিত আঙ্কেল আন্টির পছন্দ মতো বিয়েটা করে নেওয়া। হ্যাঁ। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। তাহলে এটাও মনে রেখো, আমি বউ হলে শুধু তোমারই হব, না হলে অন্য কারোর বউ হব না। এটা বলে বৃষ্টি চলে যায়। বৃষ্টির শেষ কথাটি নিহালের কানে বারবার বাজতে থাকে। আমি বউ হলে শুধু তোমারই হব, না হলে অন্য কারোর হব না। নিহাল চুপ করে বসে থাকে। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। রাতটা এইভাবেই কেটে যায়। বাইরে সবার মধ্যে বিয়ের ব্যস্ততা আর আনন্দের রেশ ছড়িয়ে পড়ে, কিন্তু আমার মন তখনও বিষণ্ণ আর চোখে অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। অবশেষে বিয়ের দিন চলে আসে। আজ বৃষ্টিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বধূ বেশে বৃষ্টিকে যখন স্টেজে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বৃষ্টি তার ঘুমটার আল থেকে ব্যস্ত নিহালকে দেখতে পায়। নিহালকে তখন ব্যস্ত দেখাচ্ছিল, একজন বিশ্বস্ত আয়োজকের মতো, যার চোখে ছিল দায়িত্ব পালনের দৃঢ়তা। বিয়ের সকল কাজই সুন্দরভাবে হচ্ছিল। ঠিক তখনই কাজী সাহেব যখন কবুল বলতে বলেন, বৃষ্টি অজ্ঞান হয়ে যায়। সবার মধ্যে তখন হাহাকার। নিহাল এক মুহূর্ত দেরি না করে বৃষ্টিকে কোলে নিয়ে গাড়িতে বসায়। বৃষ্টির বাবা মা দ্রুত গাড়িতে ওঠেন। নিহাল ফুল স্পিডে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছে যায়। ইমার্জেন্সিতে বৃষ্টিকে দিয়েই তাড়াতাড়ি তাকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেওয়া হয়। বৃষ্টির মা তখন কান্নায় ভেঙে পড়েন, কারণ তারা কেউই বুঝতে পারছে না এমনটা কেন হলো। তখন নিহালের মাথায় বৃষ্টির সেই কথাটি মনে পড়ে। আমি বউ হলে শুধু তোমারই হব, না হলে অন্য কারোর হব না।
নেহাল বৃষ্টির মাকে সান্ত্বনা দেয়। বৃষ্টির বাবা পায়চারি করছেন অপারেশন থিয়েটারের সামনে, তার চোখে গভীর উদ্বেগ। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরোয়। বৃষ্টির বাবা দ্রুত গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমার মেয়ে কেমন আছে? ওর কিছু হয়নি তো? সঠিক সময় নিয়ে আসার জন্য উনি এখন বিপদমুক্ত। 10 মিনিট পর ওনার জ্ঞান ফিরবে। আমরা ওনাকে কেবিনে শিফট করে দিচ্ছি। বৃষ্টির বাবা মায়ের তখন চিন্তায় মুখ মলিন। তারপর বৃষ্টিকে কেবিনে শিফট করা হয়। 10 মিনিট পরে বৃষ্টির জ্ঞান ফিরলে সবে বৃষ্টির রুমে যায়, কিন্তু নিহাল যায় না। সে কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকে, তার মনে এক অজানা অস্থিরতা। মা, তুই কেন এমনটা করলি? কেন বিষ খেয়েছিস? বাবা, আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে আমাকে বললি না কেন? আমি কি তোর আবদার মেনে নিতাম না? কিভাবে তোমাকে বলবো? কারণ যাকে ভালোবাসি সেই তো আমাকে ভালোবাসে না। কে সে? নিহাল। বৃষ্টির বাবা চমকে ওঠেন। তিনি অবাক হয়ে বৃষ্টিকে জিজ্ঞেস করেন, নিহাল মানে? হ্যাঁ বাবা, আমি নিহালকে ভালোবাসি। কিন্তু ও তো তোর থেকে আরও 3 বছরের ছোট। ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না মা। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই কি নিহালকে আদৌ বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, বলেছিলাম, কিন্তু ও আমাকে প্রতিবারই প্রত্যাখ্যান করেছে। ও বলেছে আমার সাথে রিলেশনে আসলে নাকি তোমাদের সাথে বেইমানি করা হবে, যেটা ও কখনো করতে পারবে না। নিহালের বাবা মা তখন বৃষ্টির সাথে হালকা পাতলা কথা বলে কেবিন থেকে বের হয়। তারা নিহালের কাছে আসে। তখনও বাইরে অস্থিরভাবে পায়চারি করছিল। বৃষ্টির বাবা নিহালের কাঁধে হাত রাখেন। নিহাল, তুমি আমার মেয়ের জামাই হবে এখনই। তোমার আর কোনো অজুহাত চলবে না। আঙ্কেল কি বলছেন এগুলো? হ্যাঁ, ঠিকই বলেছে। বৃষ্টি সুস্থ হলেই তোমাদের বিয়ে হবে। এখন তোমার আর কোনো কথা চলবে না। এখন ভিতরে গিয়ে বউয়ের রাগ ভাঙাও, না হলে পরে কপালে বিপদ আছে। বৃষ্টির বাবা মা নিহালকে জোর করে বৃষ্টির কেবিনে ঢুকিয়ে দেয়। নিহাল তখন বৃষ্টির পাশে গিয়ে বসে। বৃষ্টি অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কেন এমনটা করলেন আপু? আপনার জেনে কি লাভ? বাহ বাহ, আমি এখন আপনি হয়ে গেলাম। আমার আপনার কোনো কথা ভালো লাগছে না, চলে যান এখান থেকে। আমি যাব না, আমি এখন প্রেম করব। আমার তোমার সাথে প্রেম করার কোনো ইচ্ছে নেই, চলে যাও এখান থেকে। নিহাল বৃষ্টির হাত ধরে বৃষ্টিকে তার দিকে ফিরিয়ে নেয়। এই দেখো, কানে ধরছি, আর কখনো এমন হবে না। এখন থেকে আমি তোমাকেই ভালোবাসবো, আমার সিনিয়র বউ। বৃষ্টি তখন নিহালের মাথা টান দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিহাল চোখ বড় বড় করে ফেলে, যেন এই অপ্রত্যাশিত মুহূর্তে সে হতবাক। প্রায় 2 মিনিট পর বৃষ্টি নিহালকে ছেড়ে দিলে নিহাল জোরে জোরে হাঁপাতে থাকে। এটা দেখে বৃষ্টি মিটিমিটি হাসে। এটা কি হলো? এই পিচ্চিটাকে এত অত্যাচার করতে কি তোমার মায়া লাগে না? ওরে আমার পিচ্ছি, এখন তো কিছুই হলো না, আসল ডোজ তো বাসর রাতে দেবো, সেটার জন্য রেডি থাকো। বৃষ্টির কথায় নিহাল লজ্জায় লাল হয়ে যায়। তখন বৃষ্টি তার বাবাকে ডাক দেয়। বাবা। বৃষ্টির বাবা রুমে আসলে বৃষ্টি বলে, বাবা, আমি আজকে এক্ষুনি নিহালকে বিয়ে করব। বৃষ্টির কথাই নিহাল পুরো অবাক হয়ে যায়। বৃষ্টির বাবাও অবাক হয়ে বলেন, আগে তুই সুস্থ হ, বাড়িতে চল, তারপরে বিয়ে হবে। না না, আজকে আর এক্ষুনি আমি বিয়ে করব, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে একটু ধৈর্য ধরো, সুস্থ হও, তারপর না হয় বিয়ে। একদম চুপ, আমি যেটা বললাম সেটাই হবে। ঠিক আছে, আমি তাহলে গিয়ে কাজীকে নিয়ে আসছি। বৃষ্টির বাবা চলে গেলেন। নিহাল অবাক হয়ে বলে, তাই বলে হাসপাতালেই বিয়ে করব? বৃষ্টি নিহালের গালে একটা কিস করে বলে, হ্যাঁ যান, হসপিটালেই বিয়ে করব, এখানে তোমার কোনো বাহানা চলবে না। বৃষ্টি জেদ দেখে বৃষ্টির বাবা আর কোনো কথা বলেন না। তিনি দ্রুত কাজীকে নিয়ে আসলেন। নিহাল বিশ্বাস করতে পারছিল না তার জীবনটা এমন নাটকীয় মোড় নেবে। হাসপাতালে কেবিনের ভেতরে নিহাল আর বৃষ্টির বিয়ে হলো। বাবা মায়ের সামনে ডাক্তার ও নার্সদের উপস্থিতিতে কাজী সাহেব তাদের বিয়ে পড়ালেন। কবুল বলার সময় নিহালের চোখে ছিল এক মিশ্র অনুভূতি, বিশ্বাস, বিস্ময় আর এক নতুন ভবিষ্যতের হাতছানি। বৃষ্টির মুখে তখন বাঁধভাঙ্গা হাসি, যেন সে পৃথিবীর সব থেকে বড় যুদ্ধে জয়ী হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে ডাক্তার বৃষ্টির বাবা মাকে আশ্বস্ত করলেন যে বৃষ্টি এখন পুরোপুরি সুস্থ। এরপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরতেই যেন এক অন্যরকম পরিবেশ। নিহাল আর বৃষ্টির সম্পর্ক এখন স্বামী স্ত্রীর। বাড়ির সবাই নতুন করে তাদের গ্রহণ করলো, তবে এবার এক ভিন্ন পরিচয়ে। বৃষ্টির বাবা মায়ের চোখে ছিল স্বস্তি আর আনন্দ। রাতে বাসরঘরের জন্য বৃষ্টির ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। হালকা আলো, ফুলের সুবাস আর নীরবতা সব কিছু মিলে এক রোমান্টিক পরিবেশ। নিহাল ঘরে ঢুকে দেখল বৃষ্টি লাল শাড়িতে সেজে বিছানার একপাশে ঘোমটা টেনে বসে আছে।
নিহালের বুকটা ধুকপুক করে উঠল। আপু মানে বৃষ্টি? নিহালের কথায় বৃষ্টির ঘোমটা নিচ থেকে মুচকি হাসল। সে মাথা তুলে নিহালের দিকে তাকালো। এখন আর আপু কেন? তোমার তো আমি সিনিয়র বউ। বৃষ্টির কথায় নিহাল অপ্রস্তুত হয়ে আসলো। সে ধীরে ধীরে বৃষ্টির কাছে গিয়ে বসলো। বৃষ্টির হাত ধরে নিজের দিকে টেনে নিল। বিশ্বাস করতে পারছি না, এটা সত্যি হচ্ছে। বিশ্বাস করতে হবে, আমি তো তোমাকে ছাড়া কাউকে চাইনি। নিহাল তখন বৃষ্টির মুখ তুলে ধরল। তার চোখে ছিল গভীর ভালোবাসা আর এক নতুন দিনের শুরুর। নিহাল বৃষ্টিকে জড়িয়ে ধরে। বৃষ্টি, কখনো আমাকে ছেড়ে যেও না। আমার যতদিন জান আছে আমি তোমার হাত ধরে রাখবো। নিহাল বৃষ্টিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তাদের চোকাচুকি হতে নিহাল ধীরে ধীরে বৃষ্টির আরও কাছে সরে এলো। বৃষ্টির ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। বৃষ্টি নিহালের উপর উঠে নিহালের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিহাল হাত দিয়ে বৃষ্টির ব্লাউজের বোতাম খুলে দেয়। কিছুক্ষণ পর একে অপরের উষ্ণ নিঃশ্বাসে মিশে যেতে তাদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা হলো। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের হৃদয়ের স্পন্দনই শোনা যাচ্ছিল, যা এক নতুন জীবনে ইঙ্গিত দিচ্ছিল। নিহাল বুঝল তার জীবন নতুন করে শুরু হয়েছে। তার এই নতুন জীবনের প্রতিটি ধাপে তার পাশে থাকবে তার দুষ্ট রাগী মেয়ে, তার সিনিয়র বউ বৃষ্টি। রাতের গভীর ভালোবাসা আর নতুন সম্পর্কের উষ্ণতা নিয়ে সকালের আলো ও ঘরে উকি দিল। নিহাল আর বৃষ্টির জীবনে যেন এক নতুন অধ্যায়ের শুরু হলো। প্রথমবারের মতো তারা স্বামী স্ত্রী হিসাবে এক ছাদে নিয়েছে, এক বিছানায় ঘুমিয়ে উঠল। নিহালের ঘুম ভাঙতে সে চোখ মেলে দেখল বৃষ্টি তার বুকে মাথা রেখে শান্তভাবে ঘুমাচ্ছে। তার এলোমেলো চুল আর মুখে আলতো হাসি নিহালকে মুগ্ধ করে তুলল। নিহালের মনে হলো এই মুহূর্তে সে যেন সারা জীবন অপেক্ষা করছিল। সে আলতো করে বৃষ্টির কপালে চুমু খেলো। কি হচ্ছে? ঘুম ভাঙছে আর আমি আমার সুন্দরী বউকে একটু আদর করছি, এতেও সমস্যা? নিহালের কথা শুনে বৃষ্টির চোখ দুটো বড় হয়ে গেল। সে এক লহমায় বুঝতে পারল এটা এখন আর নিহালের বড় অপু বা বন্ধু নয়, এ তার স্বামী। তার গালে হালকা লালের আভা ছড়িয়ে পড়ল। ইস, কি যে বলো না, ছাড়ো। এখন তো সকাল হয়ে গেছে। সকাল হোক, বিকেল হোক, রাত হোক, তুমি তো এখন আমার, আর তোমাকে আদর করতে আমার কোনো টাইম লাগে না। নিহাল বৃষ্টিকে আরও কাছে টেনে নেয়। বৃষ্টির মুখ লজ্জায় আরও লাল হয়ে গেল। নিহালের এই দুষ্টামি ভরা কথাগুলো তার কাছে সম্পূর্ণ নতুন ছিল। সে নিহালের পক্ষে মুখ লুকিয়ে ফেল। থাক, কী সব কথা বলছো? ওঠো, মা বাবা নিশ্চয়ই নিচে অপেক্ষা করছেন। আমারও তো উঠতে ইচ্ছে করছে না, তবে নতুন বউকে নিয়ে বাসর রাতে বেশি ঘুমানো ঠিক নয়, তাই না? বৃষ্টি তখন লজ্জায় মাথা নত। সে নিজেকে ছাড়িয়ে ওঠার চেষ্টা করলো। নিহাল তাকে শক্ত করে ধরে রাখলো। এই, দুষ্টুমি করবে না বলছি, আমার লজ্জা লাগছে। আমার কাছে লজ্জা কিসের ম্যাডাম, আমি তো তোমার বর। নিহাল আবারও বৃষ্টির কপালে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। বৃষ্টির সমস্ত রাগ অভিমান যেন ভালোবাসার এই পরশে গলে গেল। সে এখন আর দুষ্ট রাগী মেয়ে নেই, সে এখন নিহালের সিনিয়র বউ। এক নতুন দিনের শুরুতে তাদের ভালোবাসা আরও গভীর হলো। সময় কখনো থেমে থাকে না। নিহাল আর বৃষ্টির বিয়ের প্রায় 1 বছর হয়ে গিয়েছে। তাদের সংসারে এখন ভালোবাসাই পরিপূর্ণ। বৃষ্টি আর নিহাল একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। বৃষ্টির বাবা ব্যবসায়ের সমস্ত দায়িত্ব এখন নিহালকে দিয়েছেন। বলতে গেলে এখন সে বসের পদে নিহালই আছে। নিহালের কঠোর পরিশ্রম আর দূরদর্শিতায় কোম্পানি অনেক দূর এগিয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার কোম্পানির মালিক নিহালের কোম্পানিতে আসে কিছু অর্ডার পাওয়ার আছে। সেদিন যখন নিহাল তার কেবিনে বসে কাজ করছিল, তখনই তার বিয়ে তার কেবিনে আসে। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার, আমাদের এই পার্টসগুলো অর্ডার দেওয়ার জন্য আমরা বাছাই করে 5টি কোম্পানি সিলেক্ট করেছি। এখন আপনার সেই 5টি থেকে একটি কোম্পানি সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে সেই 5টি কোম্পানির মালিককে কালকে সকাল 11টায় মিটিং রুমে রাখবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এবার দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকাল 11টায় 5টি কোম্পানির মালিক মিটিং রুমে বসে অপেক্ষা করছে। তখনই নিহাল মিটিং রুমে ঢোকে। তার মুখে মাস্ক পরা ছিল। সবাই দাঁড়িয়ে যায়। নিহাল গিয়ে চেয়ারে বসে সবাইকে বসতে বলে। তারপর সে তার মাস্কটি খুলে সামনের দিকে তাকায়। নিহাল থমকে যায়। সামনে তার বাবা, মানে এই 5টি কোম্পানির ভিতরে তার বাবার কোম্পানিও আছে। নিহালের চোখ দুটো যেন ছানাপড়া হয়ে যায়। ঠিক তখনই নিহালের পিয়ে তার কানে কানে বলে, স্যার, আমি আপনার ল্যাপটপের যাবতীয় তথ্য দিয়ে দিচ্ছি। আপনি ল্যাপটপ ওপেন করে চেক করে নিন।
বিয়ের কথায় নিহাল বাস্তবে ফিরে আসে। নিহাল তখন স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলে। অন্যদিকে নিহালের বাবা থমকেছিলেন এত বছর পর ছেলেকে দেখে, তাও এই অবস্থায় দেখে তার অবাক হওয়া ছাড়া আর কিছুই ছিল না। তার চোখে একরাশ জিজ্ঞাসার বিস্ময়। তারপর মিটিং শেষ হলে নিহাল সবার উদ্দেশ্যে বলে, আপনাদের মধ্যে যাকে অর্ডারটি দেওয়া হবে তার সাথে খুব শীঘ্রই আমাদের এজেন্ট যোগাযোগ করবে। আজকে মিটিং এখানে শেষ হলো। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবাই খেয়ে যাবেন। কথা শেষ করে নিহাল মিটিং রুম থেকে চলে যায়। নিহাল তার কেবিনে গিয়ে মাথায় হাত দিয়ে তার অতীতে ডুব দেয়। এত বছর পর সেই বাবার সাথে দেখা, যেই বাবা কিনা তাকে মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। নিহালের ভালো লাগছিল না, তার মনটা বিষণ্ণ হয়ে উঠল। তাই সে তখন কেবিন থেকে বেরিয়ে বিয়েকে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অফিস সামলাও, আমি বাড়ি চলে যাচ্ছি। কোনো প্রয়োজন হলে আমাকে কল করো। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। এই বলে নিহাল সেখান থেকে চলে যায়। নিহাল অফিস থেকে বেরিয়ে নিচে গেলে তার বাবা দাঁড়িয়ে আছে। নিহালকে দেখে তিনি নিহালের দিকে এগিয়ে আসবেন, তখনই নিহালের গাড়িতে এসে যায়। নিহাল গাড়িতে উঠে চলে যায়, তার বাবার দিকে একবারও ফিরেও তাকায় না। নিহালের বাবা হতাশ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকেন। নিহাল অফিস থেকে সরাসরি বাড়িতে এলে বৃষ্টি অবাক হয়, কারণ এই সময়ে নিহালের অফিসে থাকার কথা। বৃষ্টি তখন নিহালের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার শরীর খারাপ লাগছে? আজকে যে বাসায় চলে এলে? হ্যাঁ, শরীরটা খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও, আমি আসছি, তোমার মাথায় তেল মালিশ করে দিব। নিহালও মাথা নাড়িয়ে তার ঘরে চলে যায়। সে বিছানায় শুয়েছিল। কিছুক্ষণ পর বৃষ্টি এসে নিহালের পাশে বসে তার মাথায় তেল মালিশ করে দেয়। নিহাল বৃষ্টির দিকে তাকিয়েছিল। এভাবে তাকিয়েছো কেন? তখনই নিহাল একটানে বৃষ্টিকে তার বুকের উপর ফেলে দেয়। না, এখন একটু আদর করতে ইচ্ছে করছে। এই না, একদম না। তোমার মাথা ব্যথা করছে? তোমার ছোঁয়ায় মাথা ব্যথা উড়ে গিয়েছে, এখন আদর করব। যতই অসুস্থ হও না কেন, তোমার দুষ্টুমি আর কমবে না। নিহাল তখন বৃষ্টির কপালে আলতো করে চুমু খায়। বৃষ্টি নিহালের চুলগুলো এলোমেলো করে দেয়। নিহাল বৃষ্টির কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নেয়। তাদের নিঃশ্বাস মিশে যায় একাকার। বৃষ্টির মনে তখন শুধু একটাই কথা, নিহালের পাশে থাকা। নিহালের অতীত এখন আর তাদের ভালোবাসার মাঝে বাধা নয়, বরং তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এবার দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে বাড়ির সবাই একসাথে বসে নাস্তা করছে। তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। কাজে লোক গিয়ে দরজা খুলে দিলে যারা বাড়িতে প্রবেশ করে তাদের দেখে নিহালের চোখ বড়বড় হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে এসেছে নিহালের বাবা মা, দিয়া আর তার চাচা চাচিরা। আপনারা কারা? আমরা নিহালের পরিবার। বৃষ্টির বাবা মা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যান। তারা একে অপরের দিকে তাকান, যেন বুঝতে পারছেন না কি বলবেন। তাদের মুখ দিয়ে এক ধরনের বিস্ময় আর অস্বস্তি ফুটে ওঠে। নিহালের পরিবার। নিহালের দিকে তাকিয়ে যেন তারা নিহালের অতীতের কথা মনে করতে পারেন। নিহাল তখনও নিশ্চল দাঁড়িয়ে, তার মুখে কোনো কথা নেই, তার চোখ দুটো বড় বড় হয়ে আছে। তার অতীত যেন আবার তার বর্তমানের সামনে এসে দাঁড়িয়েছে। তার মনে এক রাশক্ষোভ, অভিমান আর যন্ত্রণা আবার জেগে ওঠে। সে তার বাবা মেয়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো ভালোবাসা নেই, আছে শুধু তীব্র ঘৃণা। আপনারা এখানে কি করছেন? আপনারা আমার ঠিকানা পেলেন কোথায়? নিহালের এমন তীব্র প্রতিক্রিয়ায় তার বাবা মা এবং দিয়া, তার চাচা চাচিরাও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। নিহালের বাবা এগিয়ে আসেন। নিহাল, কাল তোর বিয়ের কাছ থেকে তোর ঠিকানাটা নিয়েছিলাম। এসেছেন? কোন মুখে এসেছেন? আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, মেরেছিলেন, বিশ্বাস করেননি। আপনারা কিভাবে পারেন আমার সামনে এসে দাঁড়াতে? আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন আপনারা। যান এখান থেকে। নিহাল তখন রাগে কাঁপতে শুরু করে, তার চোখ লাল হয়ে যায়। দিয়া তখন নিহালের দিকে এগিয়ে আসে। নেহাল ভাইয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার মতো একজন প্রতারককে আমি কিভাবে ক্ষমা করব? তুমি আমার সব শেষ করে দিয়েছিলে, আমার পরিবার কেড়ে নিয়েছিলে। রাগের মাঝখানে নিহাল হেসে ওঠে। দিয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ঠকানোর জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। না হলে আজ আমি এইরকম একটা মা পেতাম না, এইরকম একটা বাবা পেতাম না, এইরকম একটা লাইফ পার্টনার পেতাম না। আমি এদের নিয়ে অনেক অনেক সুখে আছি।
তাই প্লিজ আপনারা চলে যান এখান থেকে। বাবা নিহাল, আমাকে ক্ষমা করে দে। আমরা ভুল বুঝেছি তোকে। তোর বাপও খুব অনুতপ্ত। আমরা সব জানার পর থেকে একটুও শান্তি পাইনি। বাবা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। আমি তোর কথা বিশ্বাস করিনি, তোকে অপমান করে বের করে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে বাবা। তোর মা আর আমি প্রতিদিন তোর জন্য কেঁদেছি। আমরা ভুল ছিলাম। নিহালের বাবা মায়ের এমন আকুতি আর দিয়ার ক্ষমা চাওয়ায় নিহাল কিছুটা থমকে যায়। তার রাগের আগুন যেন কিছুটা নিভে আসে, কিন্তু তবুও তার ভেতরে কষ্টটা পুরোপুরি মেটে না। সে তার বাবা মায়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিহাল তখন রেগে সবাইকে চলে যেতে বলে বৃষ্টি দ্রুত গিয়ে নিহালের হাত ধরে। নিহালের দু গালে হাত রেখে বলে, নিহাল, শান্ত হও, এইভাবে রাগ করো না। ওরা তোমার পরিবার, ওরা বুঝতে পেরেছে, ক্ষমা চাইছে। হ্যাঁ নিহাল, তোমার কষ্ট আমরা বুঝি, কিন্তু অতীতকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার সুযোগটা দাও। ওরা তোমার বাবা মা। বাবা, ওনারা তোমার জন্য কত কষ্ট পেয়েছে, তুমি ওদের একটা সুযোগ দাও। বৃষ্টি, আপনারা জানেন না ওরা কি করেছে আমার সাথে। আমি ওদের দেখতে চাই না। বৃষ্টি নিহালের হাত আরো শক্ত করে ধরে চোখে চোখ রেখে বলে, আমি সব জানি নিহাল, সব শুনেছি, কিন্তু তুমি ওদের এইভাবে ফিরিয়ে দিতে পারো না। তোমার বাবা মা এসেছেন, একবার তাদের কথা শোনো, হয়তো তারা সত্যিই অনুতপ্ত। একটা সুযোগ তো দিতে পারো, তাই না? বৃষ্টি এবং তার বাবা মায়ের বোঝানোতে নিহাল কিছুটা থমকে যায়। সে বৃষ্টির চোখের দিকে তাকায়। বৃষ্টির চোখে ছিল গভীর ভালোবাসা আর বোঝানোর চেষ্টা। নিহাল দীর্ঘশ্বাস ফেলে। অবশেষে সে মেনে নেয়। তার রাগ কিছুটা কমে আসে। ঠিক আছে, কি বলতে এসেছেন বলুন। নিহাল রাজি হতে নিহালের বাবা মা একটা স্বস্তি নিয়ে নিহালের সামনে বসলেন। তাদের চোখে তখনও জল, তবে এবার তা অনুশোচনার। দিয়া এবং চাচা চাচিও চুপচাপ বসেছিলেন। নিহালের বাবা মায়ের মুখে তখনও গভীর অনুশোচনা আর পুত্রের প্রতি ভালোবাসার আকুতি স্পষ্ট। বাবা নিহাল, আমরা জানি আমাদের ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমরা সেদিন তোর আসল ঘটনা জানতে পারলাম। সেদিন থেকে আমাদের এক মুহূর্ত শান্তি নেই। তোর মা, তোর চাচা চাচি, এমনকি দিয়াও, আমরা সবাই তোর জন্য অনুতপ্ত। বাবা, তুই আমাদের একমাত্র সন্তান। আমরা তোর কথা বিশ্বাস করিনি, তোর ওপর ভরসা রাখতে পারিনি। তোর চাচাতো ভাই আর দিয়ার মিথ্যে কথায় আমরা অন্ধ হয়ে গেছিলাম। পরে যখন তোর চাচা আমাদের সব কিছু খুলে বলেন, তখন আমরা বুঝতে পারলাম কি ভুল করেছি। দিয়াও নিজের ভুল স্বীকার করেছে। ভাইয়া, আমি খুব ভুল করেছি। আমি সেদিন জানতাম না আমার একটা ভুল তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেবে। আমি সত্যিই লজ্জিত। আমরা অনেক খুঁজেছি তোকে বাবা, কিন্তু কোথাও পাইনি। যখন তোর এই ব্যবসার খবর শুনলাম, তখন বুঝলাম তুই কতটা সফল হয়েছিস। তোর ঠিকানা খুঁজে বের করতে আমাদের অনেক সময় লেগেছে। আজ আমরা তোর কাছে এসেছি শুধু একটাই অনুরোধ করতে। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আর দয়া করে একবার আমাদের সাথে বাড়িতে চল। আমরা তোকে ছাড়া থাকতে পারছি না। আমরা তোর সাথে সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চাই। তোর বাবা মা হিসেবে তোকে কাছে পেতে চাই। নেহাল নীরবে তাদের কথা শুনছিল। তার চোখে তখনও কঠিনতা, কিন্তু বুকের ভেতরে ক্ষতগুলোতে যেন কিছুটা শীতল পরশ লাগছিল। এত বছর পর তার বাবা মেয়ের চোখে অনুশোচনা দেখে তার মনের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়। সে একদিকে যেমন তাদের ক্ষমা করতে পারছে না, অন্যদিকে তাদের কষ্টও তাকে ছুঁয়ে যাচ্ছিল। আপনারা আমাকে বিশ্বাস করেননি, সেটাই আমার সবচেয়ে বড় কষ্ট। যে সম্মানটা আপনারা আমার কেড়ে নিয়েছিলেন, সেটা আপনারা ফিরিয়ে দিতে পারবেন না। নিহাল, সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন। ওরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে, তখন একটা সুযোগ দেওয়া উচিত নয় কি? হ্যাঁ বাবা, তুমি তো জানো বাবা মা হিসেবে আমরা কতটা ভালোবাসি আমাদের সন্তানদের। ওরা ভুল করেছে, কিন্তু হয়তো শিক্ষা পেয়েছে। বৃষ্টির বাবা মায়ের কথায় নিহাল আরও নরম হয়। তার চোখে একবার বৃষ্টির দিকে যায়। বৃষ্টির চোখে ছিল নিহালের প্রতি গভীর ভালোবাসা আর পরিবারের প্রতি ক্ষমাশীল হওয়ার নীরব আবেদন। ঠিক আছে, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি সেই বাড়িতে যাব না।
আমি এখানেই থাকবো, কারণ এখানেও আমার মা বাবা আছে, যারা কখনো আমাকে ভুল বোঝেনি, কখনো আমাকে চোখের আড়াল করেনি। তারা তাদের সবচেয়ে দামি জিনিস, তাদের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। আমি চাই না তাদের মেয়েকে তাদের থেকে আলাদা করতে। আমি তাদের ছেড়ে যেতে পারবো না। আমি মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করতে যাব। নিহালের কথাই তার বাবা মায়ের চোখে জল আরও ভরে ওঠে, তবে এবার সে জল আনন্দের ঝলক। নিহালের বাবা মা দিয়া এবং চাচা চাচিরা আশার আলো দেখেন। তারা বুঝতে পারছিলেন এই মুহূর্তে এর বেশি আশা করা ঠিক হবে না। তারা অশ্রুসিক্ত চোখে নিহালকে আশীর্বাদ করে বিদায় নিয়ে চলে যান। নিহাল তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। তার মনে তখন এক নতুন শান্তি। এত বছরে জমে থাকার ঘৃণা আর অভিমানের সাথে এবার মিশেছে ক্ষমার ভালোবাসার এক নীরব জয়। নিহালের কথাই তার বাবা মা দিয়া এবং চাচা চাচিরা বিদায় নিতে যাচ্ছিলেন, তখনই বৃষ্টির মা এগিয়ে এলেন। আরে আপনারা যাচ্ছেন কেন? এত দূর থেকে এসেছেন, অন্তত আজকের রাতটা আমাদের সাথে থাকুন। নিহাল যখন মেনেই নিয়েছে তখন আর দ্বিধা কিসের? আমাদের বুঝি ইচ্ছে হয় না বেয়াই বেয়ানদের সাথে একটু গল্প করতে? নিহালের বাবা মা প্রথমে আপত্তি করলেন, কিন্তু বৃষ্টির মায়ের আন্তরিক জোরাজুরিতে তারা থাকতে রাজি হলেন। নিহালের মুখে তখন এক মিশ্র অনুভূতি, স্বস্তি, আনন্দ আর সামান্য অস্বস্তি। বৃষ্টির মা তাদের সবাইকে আপ্যায়ন করলেন। নিহালের পরিবারের সদস্যরা, বাড়ির নতুন পরিবেশ, বৃষ্টির বাবা মা এবং নিহাল ও বৃষ্টির সম্পর্ক দেখে কিছুটা বিস্মিত হলো। ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিতে শুরু করলেন। নিহালের মা বৃষ্টির মাকে বলে, ভাবি, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার ছেলেকে আপনারা যেভাবে আগলে রেখেছেন তা কোনো বাবা মা কি করতে পারে? আরে এসব কি বলছেন? নিহাল তো আমাদেরই ছেলে। ওর কষ্ট দেখলে কি আমরা চুপ করে থাকতে পারতাম? আপনারাও ওর মা বাবা, আর আমরাও ওর মা বাবা। দিনটি হাসি খুশি চলে যায়। নিহালের বাবা মা, চাচা চাচি দিয়াও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন। নিহাল তাদের সাথে হালকা কথা বললেও এখনও পুরোপুরি মন খুলে মিশতে পারেনি। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, নিহাল আর বৃষ্টি বারান্দায় এসে বসলো। বৃষ্টি নিহালের কোলে মাথা রেখে বসে আছে, আর নিহাল তার চুলে বিলি কেটে দিচ্ছে। চাঁদের আলোয় তাদের মুখ উজ্জ্বল দেখাচ্ছে। কি ভাবছো? জানি না, এত বছর পর ওদের দেখে সব পুরনো কথা মনে পড়ছে। কষ্ট হচ্ছে, আবার কেমন যেন শান্তিও লাগছে। কষ্ট পাবে কেন? ওরা তো এসেছে, হয়তো সত্যি নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর তুমি তো এখন একা নও, তোমার পাশে আমি আছি, আমাদের বাবা মা আছেন। হ্যাঁ, তুমি আছো বলেই হয়তো আজ আমি ওদের ক্ষমা করতে পারলাম। তুমি না থাকলে হয়তো এই ঘৃণা কখনো দূর হতো না। ধন্যবাদ আমার সিনিয়র বউ। ধন্যবাদ কেন? এটা তো আমার কর্তব্য। আর মনে আছে তো আমি বলেছিলাম আমি বউ হলে শুধু তোমারই হব, না হলে অন্য কারোর হব না। মনে থাকবে না মানে? তোমার কথাগুলো তো আমার কানে এখনো বাজে। আর আজ থেকে তোমার কোনো জেদ আমি মানতে পারবো না। তাই নাকি? দেখি কেমন মানো না। নিহাল তখন বৃষ্টিকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নেয়। তাদের চোখাচোখি হতে নিহাল ধীরে ধীরে বৃষ্টির আরও কাছে সরে এলো। বৃষ্টির ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তারা দুজন এক হলো। নিহালের জীবনে শান্তি ফিরে এলো, আর বৃষ্টির ভালোবাসা নিহালের সব ক্ষত সারিয়ে দিল। এই গল্পের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে ভালোবাসা, ক্ষমা আর বিশ্বাস মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে পারে। নিহাল তার অতীত থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন পেল, আর বৃষ্টি তার ভালোবাসার মাধ্যমে নিহালের জীবনে শান্তি ফিরিয়ে আনলো। আমার প্রিয় পাঠকরা, অনেকদিন ধরে আপনাদের ভালোবাসা দেখতে পাচ্ছি না। আজকের ভিডিওতে কিন্তু কড়া সরা সাপোর্ট চাই, না হলে তোমাদের সাথে আমার আড়ি। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।